আজকেও আমি লাইভ করতে এলাম। আমার বিবেকের যন্ত্রণায়, আমার বিবেকের তাড়নায় আমি লাইভ করতে বাধ্য হলাম। আমি লাইভ করি না, কোনোদিন করিনি। গতকালই প্রথম আমার জীবনে আমি লাইভ করেছি, যখন ওই পিডব্লিউডিতে জুনিয়র ইঞ্জিনিয়ার কোটেশনের বস্তু হয়ে দাঁড়িয়েছে। খবরটা যখন কালকে রাতে পেলাম, তখন সেই মুহূর্তে চরম উত্তেজনা থেকে একটা লাইভ আমি করেছিলাম। এই জিনিস প্রথমে শুরু হয়েছিল বর্ধমানে, কিন্তু বর্ধমানে সেটা ইঞ্জিনিয়ারিং দপ্তর ছিল না। বর্ধমান ইঞ্জিনিয়ারিং দপ্তর ছিল না, এবং সেটা বাধা দেওয়া হয়েছিল। সমস্ত ইঞ্জিনিয়ারিং সংগঠনগুলো তারা লিখিতভাবে বাধা দিয়েছিলেন। কোনো কোনো সংগঠন ফিজিক্যালি গিয়ে বাধা দিয়েছিলেন, সেটা উইথড্র হয়ে গেছিল। সেটা তো সমস্ত ইঞ্জিনিয়ারদের জানা। বর্ধমানের যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা তো সমস্ত ইঞ্জিনিয়ারদের জানা। সেগুলো তো ফেসবুকে পোস্টও হয়েছিল। যারা ইঞ্জিনিয়ার, বিভিন্ন পোস্টে চাকরি করেন, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ারিং চিফ পর্যন্ত, তারা তো খোঁজখবর রাখেন নিশ্চয়ই। তারা তো শিক্ষিত লোক, তারা তো খোঁজখবর রাখেন যে বর্ধমানে এই ঘটনাটা ঘটেছিল, এবং তার প্রতিবাদে সেটা পরে উইথড্র হয়, এবং সেটা কোনো ইঞ্জিনিয়ারিং দপ্তর ছিল না। আজকে পিডব্লিউডির মতন দপ্তর, যেটা মাদার দপ্তর, সেই দপ্তরে কোটেশনের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য কোটেশন ডাকা হচ্ছে। কারা কোটেশন ডাকছেন? এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তিনি নিজে একজন ইঞ্জিনিয়ার। তার ভাবা উচিত ছিল না যে এই পোস্টটাকে অপমান করছি? সিনিয়র সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারের থেকে পারমিশন নিয়েছেন 21শে জুলাই, এই 31শে জুলাই। আমি গতকাল প্রথমে নোটিস ইনভাইটিং টেন্ডারটা, কোটেশনটা পুরোপুরি না দেখেই লাইভে এসেছিলাম। আমি পুরো বিষয়টা দেখলাম। সিনিয়র সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার তার অ্যাপ্রুভাল পাওয়ার পরেই তিনি কোটেশন ডেকেছেন। আজকে বোধহয় বিড ওপেন হয়েছে। তাদের উচিত ছিল না? তাদের উপর কি চাপ ছিল? এটাও কি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, নাকি বিভাগীয় মন্ত্রী বলে দিয়েছেন? সব কিছুই তো মন্ত্রীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। অনেক কিছু কর্মচারীরা নিজেরা করে, আর দায়টা গিয়ে পড়ে সরকারের উপরে। কারণ যে কোনো খারাপ কাজ করলে যে সরকার থাকে, সেটা যিনিই করুন না কেন, যে সরকার থাকে, দায়টা তার ঘাড়ে গিয়ে পড়ে। বিরোধীদের সুবিধা হয়। কোনো কাজ যদি খারাপ কাজ হয়, কর্মচারী বিরোধী হয়, সেই কাজটা যদি কোনো কর্মচারীই করে থাকে, তার দায় পড়ে সরকারের উপরে। সব কাজ কি মন্ত্রীরা বলে দেয়? সব কাজ কি মুখ্যমন্ত্রী বলে দেয়? সব কাজ কি বিভাগীয় মন্ত্রীরা বলে দেয় এটা করো? কিন্তু দায়টা কিন্তু তাদের ঘাড়েই পড়ে। অনেকে নিজেকে বেশি উৎসাহী দেখাতে চায়, দেখুন এইভাবে করছি, এতে টাকা সাশ্রয় হবে, এই সমস্ত করতে চায়। কন্ট্রাকচুয়াল নিয়োগ জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে বিভিন্ন দপ্তরে চালু হয়ে গেছে। বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল নিয়োগ জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চালু হয়ে গেছে। আর আজকে নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট হচ্ছে, যে কোটেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার যিনি করছেন, যিনি কোটেশনটা ডেকেছেন, তার চেয়ারকেও কিন্তু কোটেশন ডাকা হবে। আপনি ভাববেন না যে আপনার চেয়ারকে ডাকা হবে না। অ্যাসিস্ট্যান্টকে তো ডাকা হবেই। আগামী দিনে জুনিয়র ইঞ্জিনিয়ারটা যদি পার পেয়ে যাওয়া যায়, তাহলে অ্যাসিস্ট্যান্টটা ডাকা হবে, তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারটাকে ডাকা হবে। একজন ইঞ্জিনিয়ার হিসাবে আপনাদের তো দায়িত্ব আছে। যদি উপর মহল থেকে আপনাদেরকে বলে থাকে, তাহলে উপর মহলকে বলার আপনাদের দায়িত্ব নেই? আপনারা সংগঠন করেন না? জুনিয়র ইঞ্জিনিয়াররা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন আছে, তারা বিরোধিতা করবে, কিন্তু ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সংগঠনের কি কোনো দায়িত্ব নেই? এরকম একটা যদি প্রস্তাব উপর মহল থেকে আসে, আমি জানি না কোন চাপের থেকে করা হয়েছে বা কি হয়েছে, প্রস্তাবটা কার, এই বিষয়গুলো আমার জানা নেই। যে এই প্রস্তাবটা আমাদের ইঞ্জিনিয়ারদের মাথা দিয়েই বেরিয়েছে, নাকি প্রশাসন থেকে চাপ দিয়েছে। কিন্তু সেটাও যদি হয়ে থাকে, তাহলে কি দায়িত্ব নেই? সিনিয়র ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নেই? ফেটো সেক্রেটারি জেনারেলে তো নর্থ বেঙ্গলে পোস্টিং হয়েছিল, আমরা তো গিয়েছিলাম। ফেটোর সঙ্গে আমরা কোনো কথা বলিনি। আমরা আমাদের তাগিদ থেকে গিয়েছিলাম। একজন ইঞ্জিনিয়ারের নর্থ বেঙ্গলে পোস্টিং হয়েছে, একটা সংগঠনের সেক্রেটারি জেনারেল, বিভাগীয় মন্ত্রীর কাছে তার বিধানসভা ক্ষেত্রে গিয়ে দেখা করেছিলাম।
আমি নিজে ছিলাম সেই প্রতিনিধি দলে, গিয়ে বলেছিলাম যে স্যার এটা কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না। একটা সংগঠনের সেক্রেটারি জেনারেল নর্থ বেঙ্গলে পোস্টিং হয়েছে, আমরা পারিনি রুখতে ঠিকই, কিন্তু সেই সংগঠন যায়নি। আমরা পরে খবর নিয়েছি যাদের নেতা বদলি হয়েছেন তারা কিন্তু মন্ত্রীর কাছে যায়নি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে গেছিলাম। আমরা গিয়েছিলাম আমাদের সংগঠন থেকে, আমরা গিয়ে বলেছিলাম যে আমরা স্যার এটার প্রতিবাদ করছি। একটা ইঞ্জিনিয়ার ফিলিংস থাকবে না? আজকে কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আজকে জুনিয়র ইঞ্জিনিয়ারদের, যে সমস্ত সংগঠনগুলো জুনিয়র ইঞ্জিনিয়ারদের রিপ্রেজেন্ট করে, মূলত তিনটে সংগঠন, অনেক খুচরা খাচরা সংগঠন থাকতে পারে, কিন্তু মূলত তিনটে সংগঠন জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করে। তার মধ্যে একটি সংগঠন আছে যারা শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ারদেরই প্রতিনিধিত্ব করে। জুনিয়র ইঞ্জিনিয়াররা প্রমোশন পেয়ে গেলে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অনার্স হয়ে গেলে তারা তাদের প্রতিনিধিত্ব করে না। কিন্তু আরও দুটো সংগঠন আছে, আমাদের সংগঠন এবং আমাদের সংগঠন থেকে 2015 সালে যে অংশটি বেরিয়ে যায়, এই আমরা দুটো সংগঠন, আমাদের এসডিএ ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের থেকে যারা বেরিয়ে গিয়েছিল, আমরা কিন্তু শুধু জুনিয়র ইঞ্জিনিয়ারদের সংগঠন করি না। আমাদের সংগঠনে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত সদস্য আছে, সমস্ত ক্যাডারের সদস্য আছে। হ্যাঁ, আমাদের সংখ্যায় আমরা জুনিয়র ইঞ্জিনিয়াররা বেশি, কারণ ডিপার্টমেন্টেও তো আমাদের সংখ্যা বেশি, সংখ্যার দিক থেকে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সংখ্যা বেশি, কিন্তু নেতৃত্বে কিন্তু আমাদের, বিশেষত আমি আমার সমিতির কথা বলতে পারি, এসডিএ ওয়েস্ট বেঙ্গলের বর্তমান জেনারেল সেক্রেটারি একজন অ্যাসিস্ট্যান্ট। আমাদের আগের প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আমাদের তার আগের প্রেসিডেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, আমাদের সম্পাদক মণ্ডলীতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, ডাইরেক্ট রিক্রুটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, প্রমোটি নয়, ডাইরেক্ট রিক্রুটের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আমাদের সম্পাদক মণ্ডলীতে আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা একটা বড় সংখ্যা, খুব স্বাভাবিক। যারা অ্যাসিস্ট্যান্ট হয়, প্রমোশন পেয়ে অ্যাসিস্ট্যান্ট হয় বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয় বা ডাইরেক্টও যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়, তাদের একটু বয়সটা তো বাড়ে। নেতৃত্বে, টপ নেতৃত্বে আসতে গেলে একটু বয়সের ম্যাচুরিটি তো দরকার আছে। আমি আজকে এসডিএ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট, আমার চাকরি আর কয়েক মাস আছে, আমি তো 40 বছর বয়সে প্রেসিডেন্ট হইনি। কারণ প্রেসিডেন্ট হতে গেলে একটা ম্যাচুরিটি লাগে, একটা বয়সের ম্যাচুরিটি দরকার আছে। আমি আমার চাকরি লাইফের শেষ সময়ে এসে আমি প্রেসিডেন্টের চেয়ার পেয়েছি। খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত প্রমোটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন বা ডাইরেক্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, তারা বয়সের দিক দিয়ে কিছুটা ম্যাচিওর বলেই তারা নেতৃত্বে আছেন। তবে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারদের সংখ্যাই বেশি, নেতৃত্বেও জুনিয়র ইঞ্জিনিয়ারদের সংখ্যা বেশি, যেহেতু কর্মচারী অনুপাতে, যেহেতু সদস্যর অনুপাতে জুনিয়র ইঞ্জিনিয়াররাই মেজরিটি, তাই সেই রেশিওতে নেতৃত্বেও জুনিয়র ইঞ্জিনিয়াররা মেজরিটি। কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সংখ্যা ভালো সংখ্যক আছে। আমাদের অ্যাডিশনাল, আমাদের এই মুহূর্তের যে স্ট্রাকচার, আমাদের জেনারেল সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি দুজনেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমি প্রেসিডেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন দপ্তরের, আমার অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি পিএইচডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি আরেকজন পিএনআরডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কিছুদিনের মধ্যেই ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, আরো অনেকে আছে। তো আমাদের কিন্তু দায়িত্বটা বেড়ে গেছে। আজকের দিনে আমাদের সংগঠনগুলোর দায়িত্ব বেড়ে গেছে বিভিন্ন দাবিতে। আমাদের সংগঠনের দায়িত্ব বেড়ে গেছে, আমাদের তিনটে সংগঠনের দায়িত্ব বেড়ে গেছে। মূলত তিনটে সংগঠন যারা জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে রিপ্রেজেন্ট করে, একমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে রিপ্রেজেন্ট করে, তাদের যেমন দায়িত্ব আছে, এবং আমরা যে দুটো সংগঠন জুনিয়র ইঞ্জিনিয়ার মেজরিটি এবং অন্যান্যদেরও আমরা মেম্বার করি, আমাদের দুটো সংগঠনের দায়িত্ব আছে। কিন্তু শুধু দায়িত্বটা কি আমাদের নেতৃত্বেরই আছে? সাধারণ সদস্যদেরও দায়িত্ব আছে। সাধারণ সদস্যদের খিদা থাকা দরকার, নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করা দরকার, যে অন্যায়ের বিরুদ্ধে কি করা হচ্ছে জানতে চাই, নেতৃত্বকে প্রশ্ন করা দরকার যে এই যে অন্যায় হয়েছে আপনারা কি করছেন, কি করেছেন। একটা অন্যায় যেমন হয়েছে, আরেকটা জিনিস কি, কিছু দাবি।
কিছু দাবি পে কমিশন আমাদের পক্ষে কিছু রিকমেন্ডেশন করেছেন। সেই দাবি আদায়ের জন্য আপনারা কি করেছেন? এই চাপ লোয়ার লেভেল থেকে আসা দরকার, এটা করতে হবে। একটা ভেবে দেখুন তো, সবচেয়ে যেটা আশ্চর্য লাগে যে 2015 সালে যখন আমাদের সংগঠন ভেঙে গিয়েছিল তখন শুধুমাত্র পিডব্লিউডি সিভিল দপ্তরটাই ভেঙেছিল। শুধুমাত্র পিডব্লিউডি সিভিলের অধিকাংশ ইঞ্জিনিয়ার আমাদের সংগঠন ছেড়ে অন্য একটি সংগঠনের নাম লিখিয়েছিলেন এবং জন্মলগ্ন থেকেই 2015 সালে জন্মলগ্ন থেকেই পিডব্লিউডি সিভিলে তারা সবচাইতে শক্তিশালী ছিল। যে তিনটে সংগঠনের কথা আমি বলছি, একটা শতবর্ষের পুরানো সংগঠন এবং আমরা যে দুটো ভাতৃপ্রতিম যারা একই সংগঠন এক সময় করেছি, একই সংবিধান, আমাদের একই সংবিধান, সেই তিনটে সংগঠন মধ্যে যে সংগঠনটি 10 বছরের বয়স হয়েছে মাত্র, সেই সংগঠন জন্মলগ্ন থেকেই পিডব্লিউডিতে তারা সবচাইতে শক্তিশালী। জন্মলগ্ন থেকেই তারা সবচাইতে শক্তিশালী। যেদিন তারা প্রথম কনভেনশন করেছেন সেদিন থেকেই। তাহলে 31শে জুলাই একটা অ্যাপ্রুভাল হলো, তারপরে 14ই আগস্ট কোটেশন হলো, আজকে বোধহয় খোলা হয়েছে। এই খবর কি পাওয়া গেল না? যাদের সদস্য বেশি তারা তো পাবেন এই খবরটা। জুনিয়র ইঞ্জিনিয়ারই তো করেছেন। জুনিয়র ইঞ্জিনিয়ারের কে কোটেশন, সেই কাজটা তো জুনিয়র ইঞ্জিনিয়ারকেই করতে হয়েছে। কোটেশনটা আপলোড করা, কোটেশন তৈরি করা, টেন্ডার করা, এ তো এস্টিমেটাররাই করে। তাহলে সেই খবরটা পাওয়া গেল না। বর্ধমানে যেটা আটকানো গেছিল, এখানে কি শুরুতেই আটকানো উচিত ছিল না? আমাদের সংগঠনের সদস্য সোমনাথ সরকার পিএইচই জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন আসানসোলে কয়েক বছর আগে। আসানসোলে তাকে বিডিও অফিসের মধ্যে খালি বোতলের মালা পরানো হয়েছিল। আমি নামগুলো ভুলে গেছি, আমরা ফেসবুকে সেই সময় পোস্ট করেছি, নামগুলো ওখান থেকে হয়তো পেয়ে যাবেন, আমি সেটা দেখে নিইনি। যে পঞ্চায়েত সমিতির সম্ভবত সহসভাপতি তার নেতৃত্বে বিডিও অফিসের প্রাঙ্গণের মধ্যে তাকে বসিয়ে, সে ভিডিও তোলা হয়েছিল, তাকে খালি বোতলের মালা পরানো হয়েছিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলির পাঠা করা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাননি, তারা বাঘের মুখে পাঠিয়ে দিয়েছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ারকে, নিজেরা ভীতু ভয় পেয়ে। আমরা খবর নিয়েছিলাম তার আগে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, সেই সময় আমি নামগুলো এখন মনে করতে পারছি না, যে সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সময় যে ব্যক্তিটি ওই মালাটা পরিয়েছিলেন সেই ব্যক্তিটিকে পাত্তাই দিতেন না সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। পরবর্তীকালে যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সিনিয়র, তারা এমনই ছিলেন যে তারা বাঘের মুখে জুনিয়র ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলেন এবং জুনিয়র ইঞ্জিনিয়ারকে যখন হেনস্থা করা হয় সেই সময় তারা কোনো দায়িত্ব নেয়নি। জুনিয়র ইঞ্জিনিয়ার যদি হেনস্থা হয় তার প্রথম দায়িত্বটা কে নেবে? অ্যাসিস্ট্যান্ট নেবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নেবে, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আছে ওইখানে। আমাদের সংগঠনের সদস্য ছিল, আমাদের দায়িত্ব বেশি ছিল। আমরা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের আমাদের সংগঠন থেকে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারকে আমরা সেই সময় স্পট ডেপুটেশন দিই জেলা কমিটির থেকে, এবং কলকাতাতে এফআইআর কিচ্ছু হয়নি, কিচ্ছু করেনি ডিপার্টমেন্ট। আমরা কয়েক শত ইঞ্জিনিয়ার নিয়ে আমি গিয়েছিলাম, আমি বর্ধমানে ছুটে গিয়েছিলাম। তারপরে আমি যে মিটিংয়ে গেছিলাম, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্টকে ডেকেছিলাম যে আপনারা আসুন, আপনাদের কনফিডেন্স বাড়বে সংগঠনের মিটিংয়ে আসলে, একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই। ওনারা আসেননি, ওই জুনিয়র ইঞ্জিনিয়ারটি এসেছিলেন। আমি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে ছিলাম নেতৃত্বে সেই সময়, এবং কয়েকশো ইঞ্জিনিয়ার মিলে ইঞ্জিনিয়ারিং চিফ ইঞ্জিনিয়ার এবং বিভাগীয় মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করি। আমি সেই মিটিংয়ে, এবং সম্ভবত ফেসবুকে সেই ছবিও পাবেন যে আমরা বিভাগীয় মন্ত্রীর সঙ্গে কথা বলছি। তারপরে এফআইআর হয়। আমরা সরাসরি প্রশ্ন করেছিলাম কি করেছেন দপ্তর থেকে, এফআইআর করেছেন? আমতা করছেন ইঞ্জিনিয়ারিং চিফ। আমরা বললাম এফআইআরটা করেননি, আপনাদের দায়িত্ব নেই। আমরা 2000 ইঞ্জিনিয়ার নিয়ে এডুকেশন করবো আসানসোলের বুকে, এফআইআর করুন।
সেই সময় কিন্তু আমাদের চাপে, এবং আমরা মন্ত্রীর কাছেও গিয়েছিলাম যে এফআইআর করতে হবে। মন্ত্রীমশাই আমাদের সঙ্গে বলেছিলেন না, এগুলো অন্যায় হয়েছে। উনি অন্যায়কে সমর্থন করেননি। মন্ত্রী হলেই কি অন্যায় করেন নাকি? কেউ একজন করে দিল, তার দলের দায়িত্ব কি মন্ত্রী হয়ে যায়? মন্ত্রীর কাছে তো যেতে হবে, প্রতিবাদ তো জানাতে হবে। আমাদের সামনে ইঞ্জিনিয়ারিং চিফ ওই মানে যে অঞ্চলের ঘটনা ঘটেছিল সেই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যিনি চিফ ইঞ্জিনিয়ার, তাকে বললেন, ফোন করে বললেন এসিকে ফোন করে বলো এফআইআর করতে। আমাদের সামনে ফোন করে বলা হলো, এসি তারপরে এফআইআর নিজে করলেন না, এক্সিকিউটিভ দিয়ে করালেন। তারপরে মিটিং হয়েছিল, ওই ভদ্রলোককে ক্ষমা চেতে হয়েছিল। লোকাল এমএলএ, লোকাল বিভিন্ন জনপ্রতিনিধি, পুলিশের টপ অফিসার, আমার সব মনে নেই, ডিএম, বিভিন্ন অফিসাররা এবং আমাদের অফিসাররা বসে সেখানে কিন্তু কথা উইথড্র করতে হয়েছিল। আপনারা এখন বিরোধীরা বলতে পারে অ্যারেস্ট হয়েছে কি? এবং আমরা যখন মন্ত্রীর সঙ্গে বসেছি সেই ছবি যখন দেখতে পাচ্ছে, এবং বিভিন্ন, শুধু তো পিএইচির মন্ত্রী নয়, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে গিয়ে বসতে হয় দাবি দেওয়ার জন্য, কারণ তারা আমাদের এমপ্লয়ার। আমাদেরকে টিটকারি করা হয় যে তেল লাগাতে যাচ্ছে দলদাস। আমি আমার এমপ্লয়ারের সঙ্গে দেখা করতে যাবো, আমি দলদাস? আমি আমার এমপ্লয়ারের সঙ্গে যাবো না দেখা করতে? মন্ত্রী কি কোনো দলে হয়? মন্ত্রী তো সকলের। আমি আমার বিভাগীয় আজকে যদি এই কোটেশনের বিরুদ্ধে আমাদেরকে যদি লড়তে হয়, তাহলে পিডব্লিউডি দপ্তরের মন্ত্রীর কাছে কি আমাদের যেতে হবে না? পিডব্লিউডির অফিসের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদেরকে যদি আমরা মানাতে না পারি, তাহলে আমরা মন্ত্রীর কাছে নিশ্চয়ই যাব। মন্ত্রীর কাছে আমাদের যেতে হবে, এবং আমরা যদি মন্ত্রীর কাছে যাই সেই ছবি আমরা নিশ্চয়ই পোস্ট করব। তাহলে মন্ত্রীর কাছে গেলেই দলদাস হয়? মন্ত্রীর কাছে গেছেন আপনি দলদাস। বিভিন্ন সময় আমাদের তো অনেক কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাদের ছবি আমার ছবি দেখতে পারবেন। আমার ছবি আপনি আমার প্রোফাইলে ঢুকুন, আমার প্রোফাইলে দেখতে পারবেন যে বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বসে কেউ, কোনো একজন মন্ত্রী হয়তো ডিপার্টমেন্টে জয়েন করছেন, তাকে ফুলের তোড়া দিয়ে সম্বোধনা জানাচ্ছি। এটা তো একটা রীতি, এটা সামাজিক রীতি। একজন মন্ত্রী যখন একটা দপ্তরে জয়েন করছেন, তা আমরা ইঞ্জিনিয়ার হিসাবে সেই দপ্তরের মন্ত্রীকে বরণ করে নেব না? তিনি আমার এমপ্লয়ার। একজন এক্সিকিউটিভ যখন নতুন জয়েন করেন, একজন এসি যখন নতুন জয়েন করেন, তাকেও আমরা বরণ করি ফুল দিয়ে। একজন মন্ত্রী যখন একটা দপ্তরে নতুন জয়েন করেন, তখন তাকেও আমরা ফুল দিয়ে বরণ করি। ফুল দিয়ে বরণ করলে দলদাস হয়ে যায়? দলদাস তো আপনারা দলদাস ছিলেন না? এই দলদাস কথাটা আমরা কবে শিখেছি? অভিধানে কবে শিখেছি আমরা দলদাস কথাটা? এই আমলে এই 14 বছর ধরে শিখেছি, না তার আগের থেকেই আমরা জানি যে দলদাস? শিক্ষা নিয়ে আমি বলছি না একটা আয়ন, শিক্ষায় অমুক আয়ন শুনিনি আমরা? আমি নাম ধরে বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি আয়ন। শিক্ষা নিয়ে অমুক আয়ন, শিক্ষায় দলদাস, সেই কথাগুলো কি আজকে 14 বছর ধরে দলদাস, 14 বছর আবিষ্কার হয়েছে দলদাস শব্দটা? তার আগেও ছিল। যারা নিজেরা দলদাস তারা অন্যকে দলদাস বলে। আমরা যদি সাংগঠনিক প্রোগ্রামে মন্ত্রীর কাছে দেখা করতে যাই, মন্ত্রীর চেয়ার পাওয়ার পরে তাকে যদি বরণ করতে যাই, বা কোনো সমস্যা নিয়ে যদি তার কাছে যাই, তাহলে সেটা আমার সাংগঠনিক প্রোগ্রাম, এবং সেই সাংগঠনিক প্রোগ্রামে আমরা ছবি তুলব এবং সেই ছবি আমরা পোস্ট করব। তাতে যারা দলদাস, নিজেরা যারা দলদাস তারা দলদাস বলবে। মন্ত্রী আমার এমপ্লয়ার, আমাকে মন্ত্রীর কাছে যেতেই হবে। কিন্তু কথাটা হচ্ছে, আমরা সোমনাথ সরকারের যখন হামলা হলো, আমরা যখন কয়েকশো ইঞ্জিনিয়ার নিয়ে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে গিয়েছিলাম, হই হুল্লোড়, সে আওয়াজ মন্ত্রীর ঘরে গিয়েছিল। সেই আওয়াজ, আমরা সবাই ঢুকিনি মন্ত্রীর ঘরে, ঠিকই 10-15 জন ঢুকেছিলাম। আপনারা দেখবেন ছবি, মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, আমি কথা বলছি, অত সেরকম ছবি পাবেন।
সেখানে আমরা 10-15 জন হয়তো ঢুকেছি, কিন্তু যে আমরা কয়েকশো ছিলাম সেটা কিন্তু আমরা জানিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং চিফকে এবং মন্ত্রীকে যে আমরা কিন্তু করিডোরে স্যার কয়েকশো আছি, আপনারা একটু দেখে নিতে পারেন। তাহলে সুন্দরীমোহন এভিনিউতে কি উচিত ছিল না একটা বিরাট জমায়েত করা এর প্রতিবাদে? আমি যদি গর্ব করে বলি আমি সবচেয়ে বড় সংগঠন, আমার অনেক ক্ষমতা, আমি একে তাকে ট্রান্সফার করে দিতে পারি। ট্রান্সফার করে নেবেন কেন? ট্রান্সফার করে কেন মেম্বার করবেন? শাস্তি দিয়ে কেন মেহরবান করবেন? চোখ রাঙিয়ে কেন করবেন? সার্ভিস দিয়ে করুন। আমরা যদি করতে পারি, আমরা যদি আমার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের যে জেলা থেকে যদি ওখানে জমায়েত করতে পারি এবং নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে জমায়েত করতে পারি, তাহলে 76 সুন্দরীমোহন এভিনিউকে এই জমায়েতটা করা উচিত ছিল না? পিডব্লিউডি দপ্তরে 2015 সাল থেকেই যারা শক্তিশালী, সেই খবর তাদের কাছে ছিল না? আজকে পিডব্লিউডি দপ্তরে এটা হলে সব দপ্তরে হবে। দায়িত্ব কি কেউ এড়িয়ে যেতে পারে? কেউ এড়িয়ে যেতে পারে না। কিন্তু সংগঠনের শক্তির উপরে প্রতিরোধটাও নির্ভর করে। আজকে 60 বছর হলে রিটায়ার হতে হয়, কারণ আমাদের 60 বছর হলে বয়সজনিত কারণে আমাদের সব কিছু কর্মক্ষমতা কমে যায়, তাই জন্য রিটায়ার হতে হয়। আমি 60 বছর ছুঁই আমাকে রিটায়ার হতে হবে। তাহলে শতবর্ষের পুরানো দল, পুরানো সংগঠন, সে তো ক্রাস ছাড়া হাঁটতে পারবে না, খুব স্বাভাবিক। যা 100 বর্ষ হয়েছে সে তো বুড়ো মানে তুত্তুরে বুড়ো। 60 বছরের বুড়ো আর 100 বছরের বুড়ো তো এক জিনিস নয়। সুতরাং 100 বর্ষের যিনি সংগঠন সেটি অথর্ব হবেন, এটা খুব স্বাভাবিক। 100 বছর একটা রাজনৈতিক দল আছে, 100 বছর না আরও বেশি। 1885 সালে বোধহয় একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছিল, এখন 3 অঙ্কে পৌঁছাতে পারে না। হয় বয়স বাড়লে যা হয়, বয়স বাড়লে তো এটা হতেই পারে, 3 অঙ্কে পৌঁছাতে পারে না। তো 100 বর্ষের সংগঠন তাদের ক্ষমতা অনুযায়ী তারা করবেন। অবভিয়াসলি 100 বর্ষ হয়ে গেলে তার থুরথুরি অবস্থা হয়, তাদেরকে দাঁত ফাত পড়ে গেছে, লাঠি নিয়ে যাচ্ছে, প্রোগ্রামে ডেকে আনতে হয়। আজকে মেডিকেল হচ্ছে, আগে 100 বর্ষের সংগঠনকে দেখতাম মেডিকেলটা তারা করতো, আমাদেরকে ঢুকতে দিত না, গায়ের জোরে তাড়িয়ে দিত। আর আজকে মেডিকেল কলেজে দেখা যাচ্ছে যে আমরা দুটো সংগঠনই যাচ্ছি, 100 বর্ষের সংগঠনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই সময় নিজেদের মধ্যে লড়াই করলে চলবে না। দাবি আদায়ের ক্ষেত্রে, অন্যায়ের প্রতিরোধের ক্ষেত্রে রাজনীতি দেখা যাবে না। আমি বারবারও বলছি, রাজনীতি দেখা যাবে না। রাজনীতি জিনিসটা খুব খারাপ। বামপন্থীদের শ্রদ্ধেয় জননেতা কমরেড জ্যোতি বসু একটা কথা বলতেন, সেই কথাটা আমি বলছি। উনি বলতেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দিয়ে, যারা ধর্মের সঙ্গে যে দল ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশায় সেই দল বর্বর। এই কথাটা আপনারা মনে করে দেখুন, এই কথাটা বলতেন, সেই দল বর্বর। আমি দলের নাম নিতে চাইছি না, কোন দলকে বলতেন আপনারা নিশ্চয়ই জানেন, সবাই শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ারে তো দেখছেন ম্যাক্সিমাম। আমিও একটা কথা বলি যে ট্রেড ইউনিয়নের মধ্যে, বিশেষত সরকারি কর্মচারী, যে সরকারি কর্মচারীদের রাজনীতি করার অধিকার নেই, সেই সরকারি কর্মচারীদেরকে যদি ট্রেড ইউনিয়নের মধ্যে যদি দল ঢুকে যায়, রাজনৈতিক দল, তাহলে সেই ট্রেড ইউনিয়নের 12টা বেজে যায়। একটা ছোট্ট সংগঠন, একটা ছোট্ট ক্যাডার, 5 থেকে 6 হাজার, সেই 5-6 হাজারের মধ্যে যদি আমরা বিভিন্ন রাজনৈতিক দলে ভাগ হয়ে যাই, 5-6 হাজার একটা ছাতার তলায় থাকলেও সেটা কোনো শক্তিই না, রাষ্ট্রশক্তির কাছে সেটা কিছুই না। 5-6 হাজার যদি আমরা একসঙ্গেও থাকি, সেখানে যদি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল যদি সংগঠন তৈরি করে, আরেকটা রাজনৈতিক দল কিন্তু সংগঠন তৈরি করতে বাধ্য হয়। 100 বর্ষ আগে যে সংগঠন তৈরি হয়েছিল তখন রাজনীতি ছিল না, কিন্তু যে দলটার বয়স 100 বর্ষ হয়নি, 54 বছর বোধহয় বয়স হয়েছে, সেই দলের তলায় চলে গেছে। 100 বর্ষের দল 54 বছরের একটা দল, মানে রাজনৈতিক দলের অনুগামী হয়েছে। 100 বর্ষ আগে সেই দলটা জন্মায়নি, সংগঠনটা জন্মিয়েছে কিন্তু রাজনৈতিক দলটা জন্মায়নি। এবং আরেকটা, অনেক সংগঠন মিলে যে একত্রিত সংগঠন 56 সালে হয়েছিল, সেটাও রাজনৈতিক ছিল না, এখন হয়েছে রাজনৈতিক।
তাহলে যে রাজনৈতিক দলের পতাকা তোলায় তার থেকে তার 10 বছর বয়স বেশি, সেই ঐক্যবদ্ধ সংগঠনটা, আমি নাম দিয়ে নেব না এগুলো। তো রাজনীতি করতে গেলে ছোটবেলায় যখন আমি ছাত্র ছিলাম, আমার বাবা একটা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, একটা রাজনৈতিক দলের কর্মী ছিলেন। আমি স্কুল লাইফে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। ভেবে দেখুন, যে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তাদের সংবিধানে আছে 10 বছর বয়স হলে বা ক্লাস 6-এ পড়লে সেই সংগঠনের সদস্য হওয়া যায়। 25 পয়সা ছিল চাঁদা। আমি সেই সংগঠনের সদস্য ছিলাম। আমি তখন কিশোর। খুব নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিশোর বয়সে আমার রাজনৈতিক বুদ্ধি আসতে পারে না। তাহলে আমার বাবা যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ছিলেন, আমি নিশ্চয়ই সেই রাজনৈতিক দলেরই কোনো ছাত্র সংগঠনের সদস্য হয়েছিলাম। কিশোর, স্কুলে পড়ি, টিনেজ, কি বুঝি আমি সংগঠনের সদস্য, পড়াশোনার 12 বাজিয়ে দিয়েছি। এখন বয়স বাড়ার পর, এবং হ্যাঁ, আমার স্কুলে, আমি যে স্কুলে পড়তাম, আমার বাবা সেই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, এবং সেই স্কুলে বাবা যে রাজনীতি পছন্দ করতেন তার ঠিক অপোজিট রাজনীতির একজন নেতৃত্ব ছিলেন, যিনি একটা জাতীয় দলের একটা জেলা কমিটির সম্পাদক ছিলেন, এবং তিনি ভোটে দাঁড়াতেন। তিনি বলতেন বাবাকে, যেগুলো আপনারা ঠিক করছেন না, এগুলো ঠিক নয়, বাচ্চা বাচ্চা ছেলেদের এগুলো ঠিক নয়। বাবা বলেছেন যে তোমরাও তো ছাত্র সংগঠন করো, বলে সেটা আপনারা করেন বলে আমরা বাধ্য হই, আমরা এগুলো করতে চাই না। আমি সংগঠনগুলোর নাম নেব না। শাসক দলের সংগঠন অনেক পরে জন্মেছে, আমি এক্সাক্ট জানি না ফেডারেশন কবে জন্মেছে, কিন্তু অনেক পরে জন্মেছে। কারণ একটা দল সে যদি কর্মচারীদের মধ্যে সংগঠন তৈরি করে, আরেকটা দলের ইচ্ছা না থাকলেও সংগঠন তৈরি করতে হয়। আর আমাদের মতন ছোট্ট ক্ষুদ্র সংগঠন, তাতে যদি 5-7টা দলের লোক থাকে, সমস্ত রকম লোক তো থাকবেই প্রবাবিলিটি অনুযায়ী। অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের আমরা রাজ্য শাখা, সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম, সার্ক অন্তর্ভুক্ত যে 7খানা দেশ, সেই 7খানা দেশ নিয়ে সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম, তার জাতীয় শাখা অল ইন্ডিয়া ফেডারেশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, তার রাজ্য শাখা আমরা। বিভিন্ন প্রোগ্রামে যখন দিল্লিতে যাই বা অন্যান্য রাজ্যে যাই, মিটিংগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হয় বিভিন্ন রাজ্যে, তখন দেখি অন্যান্য রাজ্যে কিন্তু এই ক্যাডার নিয়ে রাজনীতিটা করে না। সমস্ত ক্যাডার একটা ছাতার তলায় আছে, তারা রাজনীতিটা করে না। এই রাজনীতি করলে কিচ্ছু লাভ হয় না। চোখ, হ্যাঁ, আপনি শাসক দলের হলে আপনি লাল চোখ দেখাতে পারেন। মুশকিলটা কি, যে আমাদের সামাজিক অবস্থাটাই এমন যে আপনি যদি কোনো রাজনৈতিক দলের না হন বা বিরোধী দলের হন, ধরুন আপনি বিরোধী দলের সংগঠন করছেন, খুব স্বাভাবিক আপনি দুর্বল থাকবেন, কারণ আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন না, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে আপনার দাবি মানা হবে না, আপনার কোনো দাবি সঠিক হলেও মানা হবে না। সরকার না, আধিকারিকদের কাছে যদি কোনো দাবি নিয়ে যান, আধিকারিকরা দেখবে আপনার সংগঠনটা কতটা শক্তিশালী। ওরা বিরোধী করে, পাত্তা দিতে হবে না। আধিকারিক আপনার সদস্যের উপর অন্যায় করবে যদি বিরোধী করেন। যদি অরাজনৈতিক করেন, তাহলে ওরা অরাজনৈতিক, তাহলে ওদের সদস্যদের উপর অন্যায় করা যায়। তাহলে যিনি শাসক দলের, তার হলে সে অন্যায় করুক ন্যায় করুক মাফ। তাহলে বিরোধী দলেই থাকুন আর অরাজনৈতিকই থাকুন, আপনার দাবি মানা হবে না। আর আপনি যদি শাসক দলে থাকেন, তাহলে আপনি দাবিই করবেন না। শাসক দলে থাকলে তো আপনি দাবিই করতে পারবেন না, কারণ আপনি তো দলদাস। সে যে দলেরই হন না কেন, যে আমলেরই হন না কেন, আপনি ন্যায্য দাবি করতে পারবেন না। তা আলটিমেটলি কি দাঁড়ালো, যে শাসক দলের থাকলে আমার ছাতার তলায় অনেক সদস্য থাকবে, কিন্তু আমি ন্যায্য দাবি করতে পারবো না। আমি আমার ন্যায্য দাবির এগেনস্টেও মিটিংয়ে আমাকে বলতে হবে। 1996 সালে 4th বেতন কমিশনের যখন সুপারিশ করলো 4800 টাকা, সেই দাবি নিয়ে যখন আমরা বিক্ষোভে ফেটে পড়ছি, তখন লোকাল নেতৃত্ব, মাঝারি নেতৃত্ব, টপ নেতৃত্বের দায় ছিল আমাদেরকে বোঝানো, আমাদেরকে লাল চক্ষু দেখানো। কেন হবে? নেতৃত্বই তো আমাদেরকে উৎসাহিত করবেন, উজ্জীবিত করবেন। মিলিটারিরা যখন লড়াইয়ে যায়, মিলিটারি অফিসাররা তাকিয়ে দেয় যাতে দেশের জন্য প্রাণ দিতে পারে।
তাহলে নেতৃত্বই তো আমাদেরকে করবেন, উত্তেজিত করবেন ডিমান্ড আদায়ের জন্য। তাহলে নেতৃত্ব কেন মানানোর চেষ্টা করবেন? নেতৃত্ব নিজের টাকা দিয়ে দিচ্ছেন, দেবে তো সরকার, দিলে তো আপনিও পাবেন। আবার পেয়ে গেলে গর্ব করে বলে আমরাই তো করে দিয়েছি, তোমরা 14 বছরে কি করলে। এখন যারা বলে যে আমরা অমুক দলে আছি, তারা তো পাল্টা প্রশ্ন করতে পারে যে আপনারা তো 31 বছর পরে দাবি করেছেন, না 30 বছর পরে, 2007 সালে আপনি 5,000 টাকা চেয়েছেন। আপনি কি 77 সালে 5,000 টাকা চেয়েছিলেন? মানে 12 নম্বর বা 13 নম্বর স্কেল আপনি কি 77 সালে চেয়েছিলেন, 80 সালে চেয়েছিলেন, 81 সালে চেয়েছিলেন, 86 সালে চেয়েছিলেন? এমনকি 94 সাল 95 সালে পে কমিশনের কাছেও আপনি কি 4105 টাকা চেয়েছেন। তাহলে যার দরদাস করছেন সে ক্ষমতায় আসার 30 বছর পরে আপনি 5,000 টাকা ডিমান্ড করেছেন, এবং তার 1 বছর পরে 31 বছর পরে 12 নম্বর স্কেল আদায় হয়েছে, 13 নম্বর হয়নি। তাহলে আজকে যারা নিজেদেরকে শাসক দলের বলে, যাদেরকে দলদাস বলা হচ্ছে, মানে আমরা বলি না, যারা বলে আর কি, যারা দলদাস ছিল, তো তাদের কাছে তো বলা হবে আমার তো এখন মাত্র 14 বছর হয়েছে, 30 বছর হোক, তাহলে 12 নম্বর থেকে 14 নম্বর চাইব। 10 থেকে 12 পেয়েছেন, 10 থেকে 12 দিতে একটা সংগঠন 30 বছর পরে সরকারের কাছে চেয়েছে। কখন? পে কমিশন রিকমেন্ড করার পরে। পে কমিশনের কাছে ডিমান্ড করেছিলেন কত? মাত্র 4105 টাকা, কিন্তু সরকার দিয়েছিল 4500 টাকা। সরকারকে তো স্যালুট জানাতে হয় যে সবচাইতে বড় সংগঠন 4105 টাকা চাইলো। আমরা ডিমান্ড করেছিলাম 5500 টাকা পে কমিশনের কাছে। সুপারিশ হয়েছিল 4105 আর 5500 যোগ করে 2 দিয়ে ভাগ করুন 4800। 4800 2 টাকা 50 পয়সা হয়, যাই হোক 4800। তাহলে 30 বছর পরে, এবং যখন দেখলেন জুনিয়র ইঞ্জিনিয়াররা ক্ষোভে ফেটে পড়ছে, তখন আপনি 30 বছর বয়স সরকারকে চিঠি দিলেন। অনেকে বলে, অনেকে তো মিথ্যা কথা বলে যারা আছে, আমাদের তো কেউ কোনদিন মারতে আসেনি। নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে আমাকে মারতে আসা হয়েছিল একাধিকবার, আমাদের তো কোনদিন মারতে আসেনি। আমরাও অনেক কিছু স্কেল নিয়ে বলেছি। আমার প্রশ্ন হলো আপনি স্কেল নিয়ে বলেছিলেন কেন? বলতে হবে কেন আপনাকে? আপনি জুনিয়র, আপনি সিনিয়রকে শেখাবেন? আপনি আপনার নেতাকে জ্ঞান দেবেন? আপনার লোকাল নেতা বলুন, আপনার মাঝারি স্তরের নেতা বলুন, আপনার কেন্দ্রীয় স্তরের নেতাকে আপনি নতুন চাকরি করে পিএসসি নেতাদেরকে জ্ঞান দেবেন যে 12 নম্বর স্কেল আমার চাই? নাকি নেতারা আপনাকে বুঝাবে 12 নম্বর স্কেল চাই? কেন বুঝাতে হয়েছিল? কেন আপনাকে বলতে হয়েছিল? আজকে তারা অনেকে নেতৃত্ব, তার বয়স বেড়েছে। 2000 সালে যারা জয়েন করেছেন তাদের 24-25 বছর সার্ভিস বয়স হয়ে গিয়েছে। আমাদের উপর তো কোনো অত্যাচার হয়নি, আমাকে তো কেউ মারতে আসেনি, আমিও তো স্কেল চাইতাম। কেন স্কেল চাইতেন? কেন আপনাকে বোঝানোর চেষ্টা হতো? আপনি অডিয়েন্স থেকে যেটা বলতেন, মঞ্চ থেকে কেন সেটা বলা হতো না? আজকে দায়িত্ব নিচ্ছেন যে 12 নম্বর স্কেল করে দিয়েছি। তাহলে আরেকটা সংগঠন, একটা গ্রুপে লেখা হচ্ছে, ওই দলদাসেরাই ঠিক, বর্ধমানেও দলদাসেরা ঠিক করেছে, এখানেও দলদাসেরা এটাকে মিটিয়ে নিয়ে মুকুটে একটা পালক বাড়াবে। তাহলে মুকুটে যদি একটা পালক বাড়ায়, তাকে অভিনন্দন জানাবো না? সে আমার সংগঠন হোক বা না হোক, সত্যকে আমি অস্বীকার করতে পারি? যদি বর্ধমানে কোনো সংগঠন এটা করে থাকে এবং সেই সংগঠনই যদি এটাও আটকাতে পারে, তার মুকুটে পালক তো লাগবেই, যদি সেটা করতে পারেন। এবং আমি নাম নিচ্ছি না, আমি শুনেছি, আমার কাছে খবর আছে, যদিও এই মন্তেশ্বর ব্লকে 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর হামলা হলো একইভাবে সেই পঞ্চায়েত স্তরের কোনো নেতৃত্ব, আমাদের কোনো মেম্বার ছিল না, একজনও মেম্বার আমাদের ছিল না। কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা কিন্তু ডিএম এর কাছে প্রতিবাদ জানিয়েছি, আমরা আমাদের মতন করে প্রতিবাদ জানিয়েছি। কিন্তু সেই সমস্ত ইঞ্জিনিয়ারদের তো সেখান থেকে তুলে নিয়ে আসা দরকার। সে দাবিও আমাদের কাছে এসছে যে ওই সমস্ত ইঞ্জিনিয়ারদের ওইখান থেকে তুলে আনতে হবে। কিন্তু যারা আমাদের সদস্য নন, যারা আমাদের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছেন না, তাদেরকেও তো আমরা ট্রান্সফার করাতে পারি না। ট্রান্সফার বলতে পারি, আমাদেরকে যদি অ্যাপ্লিকেশন করে লিখিতভাবে না দেয় যে আমাদের তুলে নিয়ে আসা হোক। তবে আমি শুনতে পেয়েছি যে ওই 4 জন ইঞ্জিনিয়ারকেই ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। যদি কোনো সংগঠন এটা করে থাকেন, আমি জানি না ডিপার্টমেন্ট করেছে না কোনো সংগঠনের মধ্যে
তৎপরতা আছে, যদি কোনো সংগঠনে এর মধ্যে তৎপরতা থাকে, তবে সেই সংগঠন বাম হন, ডান হন, সবুজ হন, হলুদ হন, গেরুয়া হন, নীল হন, লাল হন, যাই হন, তাকে স্যালুট জানাতে হবে। যদি কোনো সংগঠনের তৎপরতায় ওই 4 জন ইঞ্জিনিয়ার, এবং ওই 4 জন ইঞ্জিনিয়ার একজনও আমাদের মেম্বার ছিল না, আর দুটো সংগঠনের মেম্বার ছিল, আমরা ছাড়া আরও যে 2টো সংগঠন আছে যারা জুনিয়র ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করে, সেই 2টো সংগঠনের মেম্বার ছিল, এবং তারা, আমি শুনেছি তারা নাকি প্রত্যেকেই ভালো জায়গায় পোস্টিং পেয়েছেন। আমাদের মেম্বার থাকলে আমরা নিশ্চয়ই আরও বেশি ঝাঁপিয়ে পড়তাম, তার ট্রান্সফারের চেষ্টা করতাম। এবারে কোনো সংগঠন বা নিজ নিজ সংগঠন যদি সেটা করে থাকে, বাম সংগঠন যদি তার সদস্যকে সরিয়ে নিয়ে থাকে, অন্য সংগঠন যদি তার সদস্যকে সরিয়ে নিয়ে থাকে, তাহলে তাকে তো স্যালুট করতে হবে, ভালো কাজ করলে করতে হবে না? তো আজকে প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেক ইঞ্জিনিয়ারের দায়িত্ব। আমি 2011 সালে, 11 কি 12 সালে একটা মিটিং, আমি সংগঠনের নাম বলছি না, একটা বড় সংগঠন, বড় মানে অনেকগুলো সংগঠনের ফেডারেশন, ইঞ্জিনিয়ারদের, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের সবচাইতে শক্তিশালী সংগঠন, অনেকগুলো সংগঠনের ফেডারেশন, তাদের মিটিংয়ে আমরা আমন্ত্রিত ছিলাম, গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখছি, শুনছি, এখনো শুনি যে বিডিও নাকি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠায়, আর বিডিওর কথা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার না শুনলে নাকি এসডিওর কাছে নাকি নালিশ করে। এবং সেই মিটিংয়ে শুনেছিলাম যে বিডিওরা অমুক পায়, তমুক পায়, তমুক পায়, ইতিহাস পড়ে, WBC ইতিহাস পড়ে হয়েছে, আমরা অঙ্ক করি, মানে আমরা অঙ্ক করি, আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, বিজ্ঞান এবং অঙ্ক করি, তাই আমরাই সবচেয়ে মেধাবী, ইতিহাস পড়লে মেধাবী না। এই ধারণাগুলো আমাদের মধ্যে আছে, আমাদের বিজ্ঞানের ছাত্রদের সেটা আছে। যিনি ইতিহাস পড়েন, যিনি বাংলা পড়েন, ইংরাজি পড়েন, আমি তার থেকে বেশি বুঝি, আমি তো অঙ্ক করি। হ্যাঁ, IAS IPS কাদের থেকে হয়? কাদের আন্ডারে আমরা চাকরি করি? প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, কারা হয়? কজন ইঞ্জিনিয়ার থাকে? তাহলে সায়েন্স না পড়লেই তিনি ভোদাই, আর সায়েন্স পড়লেই বিরাট দিগ্গজ। শুনেছি যে এরকম বিডিও, ইতিহাস পড়ে বিডিও হয়েছে, এসডিও হয়েছে। তো কথা হচ্ছে, ইঞ্জিনিয়াররা একটা ব্লক হওয়া দরকার। ইঞ্জিনিয়ারদের দায়িত্ব নেই? একটা জুনিয়র ইঞ্জিনিয়ারকে আপনি এরকম ফালতু মনে করে তার কোটেশন করছেন? দায়িত্ব আছে, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। যদি উপরমহল থেকে, আমরা লোয়ার লেভেলে চাকরি করি, আমাদের কাছে সেই খবর থাকে না যে কেন, কি পরিস্থিতিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোটেশন ডাকতে বাধ্য হয়েছেন বা এসি এটা অ্যাপ্রুভাল দিয়েছেন, সেগুলো জানা নেই। নিশ্চয়ই জানবো, কারণ এইসব নিয়ে তো যেতে হবে, এইসব নিয়ে ডিপার্টমেন্টে যেতে হবে, আধিকারিকদের কাছে যেতে হবে, দরকার পড়লে মন্ত্রীর কাছে যেতে হবে, তখন জানা যাবে। কিন্তু কথা হচ্ছে যে আজকে আমরা জুনিয়র ইঞ্জিনিয়াররা যদি প্রতিবাদ করি, আপনাদের কোনো দায় নেই? একজন ইঞ্জিনিয়ার হিসেবে দায় নেই? হ্যাঁ, তার দায় যদি না থাকে, তাহলে বিডিওর থাপ্পড় খেতে হবে। বিডিও 13 মাসের মায়না পায়, বিডিও অনেকগুলো ভাতা পায়, হিংসাটাই করতে হবে। এসডিও বিডিওর কাজে হিংসা করতে হবে। তারা অনেক ইউনাইটেড, ডাক্তাররাও ইউনাইটেড। ডাক্তারদের বিরুদ্ধে কিছু হলে সারা পৃথিবীব্যাপী আন্দোলন শুরু হয়ে যায়। রাজ্যের মধ্যে ঘটনা ঘটলে সারা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও চলে যায়। আর আমরা কাকের মাংস কাক খাই। যাকে এই নিয়ে আর কথা বাড়াচ্ছি না, এবার দ্বিতীয় দাবিতে আসি। আমাদের কিন্তু 3টে সংগঠনের দায়িত্ব অনেক বেড়ে গেছে। কারণ আমি চাকরি পাওয়ার পর থেকেই শুনে আসছি 50% কোটা চাই, জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে 50% কোটা চাই, চাকরি পাওয়ার পর থেকে শুনে আসছি। তো এই পে কমিশন সেটা দিয়েছে, সেই রেকমেন্ড করেছে। তাহলে এবার দায়িত্ব হচ্ছে আমাদের সরকারের থেকে সেই দাবিটাকে আদায় করে নেওয়া। ঘরে বসে বসে হবে? ফেসবুকে লাইভ করে হবে? ফেসবুকে লাইভ করবো আর পেয়ে যাব? হয়? ফেসবুকে লাইভ করছি জনমত সংগঠিত করার জন্য, নিজ নিজ সদস্যরা তার সংগঠনের নেতৃত্বকে চাপ সৃষ্টি করবে। কারণ এই 50% কোটায় সরকারের 1 টাকাও খরচা বাড়বে না। সরকারকে যদি আমরা গিয়ে বুঝাতে পারি যে 50% যদি
কোটা দেন, জুনিয়র ইঞ্জিনিয়ারদের কোটা যদি 10% বেড়ে যায় তাহলে আপনার খরচ কমে যাবে, কারণ 23 থেকে 24 বছর চাকরি করার পরে একজন প্রমোশন পায়, তার ফলে তাকে 24 বছরটা দিতে হচ্ছে না। তাহলে 14 নম্বর থেকে 15তে সে পৌঁছাচ্ছে না, 14 নম্বর থেকে 16তে পৌঁছাচ্ছে, একটা ইনক্রিমেন্ট দিয়ে ফিটিং। একটা ইনক্রিমেন্ট আপনাকে দিতেই হতো, প্রমোশন না পেলেও আপনাকে ক্যাশের মাধ্যমে 14 থেকে 15তে দিতে হতো, 14 থেকে 16 দেবে। কিন্তু ডাইরেক্ট রিক্রুটেড হলে 6 বছরের মাথায় 40-60তে তিনি 17 নম্বর স্কেলে যাচ্ছেন। তারপরে 15 বছরের পরে তিনি লাভ দিয়ে 19 নম্বর স্কেলে যাচ্ছেন, তারপরে যেই চেয়ার পাচ্ছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে একটা ইনক্রিমেন্ট, আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চাকরি করতে করতে যেই 24 বছর হয়ে গেল লাভ দিয়ে 21 নম্বরে চলে যাচ্ছেন, তারপর আবার যদি চেয়ার পান আবার একটা ইনক্রিমেন্ট, এবং বিভিন্ন জায়গায় 21-এর পরে 21-এ বোধহয় 5টা ইনক্রিমেন্ট নাকি সব পে কমিশনের রিপোর্টে দেখছিলাম, ভালো করে দেখা হয়নি। তাহলে 10% জুনিয়র ইঞ্জিনিয়ারকে যদি তার কোটা বাড়িয়ে দেওয়া হয় সরকারের খরচ কমে যাবে, এবং এটা যদি আমরা বিভাগীয় মন্ত্রীদেরকে বোঝাতে পারি, এটা যদি আমরা মুখ্যমন্ত্রীকে বোঝাতে পারি, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে প্রশ্ন আসছে না, তাকে আমরা চিঠি দিতে পারি, অর্থমন্ত্রীর কাছে আমরা চিঠি দিতে পারি, এবং বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে তো আমরা হামেশাই দেখা করি। আমরা বাম আমলেও আমাদের সংগঠন বিভাগীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যেত, কিন্তু বিভাগীয় মন্ত্রীরা আমাদেরকে অ্যালাউ করতো না, একমাত্র পূর্ত দপ্তর বাদে। একমাত্র পূর্ত দপ্তরের মন্ত্রীরা আমাদের অ্যালাউ করতো, আমরা পূর্ত দপ্তরের মন্ত্রীদের কাছে যেতাম, আমরা আমাদের দাবি প্লেস করতাম, অনেক সময় ট্রান্সফার পোস্টিং নিয়েও আমরা গেছি, সাহায্য করেছেন। আমরা আমাদের সম্মেলনে আমাদের রীতি যে আমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্যাডার, তাহলে যত ইঞ্জিনিয়ারিং দপ্তরের মন্ত্রী আছে অ্যাজ এ এমপ্লয়ার আমার দাবি জানাতে তাকে আমি আমন্ত্রণ করব, তার মানে তাই নয় যে আমি তার দলাস। আমরা করতাম এটা, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে সেই সময় কোনো মন্ত্রী আমাদের মানে পিডব্লিউডি বাদ দিয়ে কোনো মন্ত্রী আমাদের কোনো সম্মেলনে অ্যাটেন্ড করতেন না। তো পিডব্লিউডির মন্ত্রী অ্যাটেন্ড করতেন, তো বলে দেন যে পিডব্লিউডির মন্ত্রী যেই দলটা তার দলদাস আমরা, তাদেরও তো একটা দল ছিল। এবং সবচেয়ে বড় কথা যেটা, পিডব্লিউডির মন্ত্রীর যে সংগঠন সেখানেও কিছু জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল, আমাদের সঙ্গে লড়াই হতো, আমরা মন্ত্রীর কাছে যেতাম, মন্ত্রীর কাছে গিয়ে বলতাম যে এটা আমাদের এটা এই পোস্টটা আমাদের দিতেই হবে। আমরা সেখান থেকেও জয় করে আনতাম, মন্ত্রীর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে ঠিক আছে আপনারা এইবার নিন, তাহলে ওইটা দিন ইত্যাদি। এ করতেন না যে আমার দল আমার যেহেতু দলের সংগঠনের তাকেই করব না, সেখানেও কিন্তু আমরা সাফল্য পেতাম। পিডব্লিউডি দপ্তরের মন্ত্রীরা, সমস্ত মন্ত্রীরা, বিগত 34 বছরের পিডব্লিউডি দপ্তরের মন্ত্রীরা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি জয়েন করেছি অনেক পরে, কিন্তু আমিও পেয়েছি শিলিগুড়ি 2008-এর সম্মেলন। গেছিলেন তৎকালীন পিডব্লিউডির মন্ত্রী, আমাদের সঙ্গে লাঞ্চ করেছেন, একই টেবিলে বসে আমাদের কথা শুনেছেন। এবং দেখবেন একটা মুখপত্র, তৎকালীন শাসক দলের মুখপত্রে লেখা ছিল যে পিডব্লিউডি পূর্ত দপ্তরের উচ্চতম কর্তৃপক্ষের সঙ্গে যোগ সাজসে বিভেদকামী বা মামলামুখী সংগঠনের পক্ষ থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেজিগনেশন থেকে পাল্টে জুনিয়র ইঞ্জিনিয়ার করা, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার করার মাধ্যমে মামলা করে স্কেল বাড়িয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সময়োচিত নজরদারির মাধ্যমে সেই উদ্যোগকে আমরা মানে সেই প্রচেষ্টাকে আমরা মুখস্থ নেই, তাহলে ওই মুখপত্র নিয়ে বসতে হয়, মানে এ করতে দিইনি, মানে কার্যকরী করতে দিইনি। কি আনন্দের কথা! পিডব্লিউডি দপ্তরের উচ্চতম কর্তৃপক্ষ মানে বুঝতেই পারছেন পিডব্লিউডি মন্ত্রী। আমাদের নাম নিতেন না, ভাসুরের নাম নিতে নেই, আমাদের নাম নিতেন না, আমাদের বলতেন বিভেদকামী সংগঠন, মামলামুখী সংগঠন। হ্যাঁ, তো আমরা যদি পিডব্লিউডি দপ্তরের সঙ্গে কথা বলে মন্ত্রীকে বুঝিয়ে যদি 10 নম্বর থেকে 12 নম্বর স্কেলে যেতে পারতাম, আপনার বাধা দেওয়ার কি ছিল? অর্থমন্ত্রীর কাছে চিঠি দিচ্ছে, অর্থমন্ত্রীর কাছে যখন 5000 টাকার দাবি করছে, সেই দাবিতে লিখছে, সেই চিঠি আপনারা পড়ে নেবেন। আমি নাম বলছি না, এটা মানে এটা এর ব্যাপারে,
সেটা আমার কাছে আছে, আমার কাছে চাইবেন, আমি স্ক্রিনশট নিয়ে দেব। অর্থমন্ত্রীকে লিখছেন যে এতৎকালের মধ্যে মামলামুখী সংগঠন বা ওই বিভেদকামী মামলামুখী সংগঠনের পক্ষ থেকে পূর্ত দপ্তরের উচ্চতম কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ, মানে তাদেরই ফ্রন্টে আছে অন্য একটা দল, যোগসাজশ করছি, আমরা ষড়যন্ত্র করছি, ষড়যন্ত্র করে জুনিয়র ইঞ্জিনিয়ার নামটা প্রথমে নেব। আর জুনিয়র ইঞ্জিনিয়ার নাম পেলেই, যেহেতু কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ারদের স্কেল বেশি, তাই কোর্টে চলে যাব এবং সিমিলার স্কেল নেব। এই জন্যই তো আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার দাবিটা প্রথমে সরকার পরিবর্তনের পরে প্রথমেই আমরা জুনিয়র ইঞ্জিনিয়ার দাবিটা নিয়ে বসেছি। একটা ওয়ান এজেন্ডা ছিল যে আগে জুনিয়র ইঞ্জিনিয়ারের দাবিটা আদায় করব, তারপর অন্যান্য দাবিগুলো নেব, এবং সেটা করতে আমাদের 4 বছর লেগেছে। 2015 সালে আমরা জুনিয়র ইঞ্জিনিয়ারের দাবিটা আদায় করতে পেরেছি। হ্যাঁ, তারপর থেকে তো আমরা নিজেদের মধ্যে লড়াই করছি, কিচ্ছু পেলাম না, জুনিয়র ইঞ্জিনিয়ার ছাড়া কিচ্ছু পেলাম না। তার জন্য দায়ী কারা? আমরাই দায়ী, আমাদের অন্তর্দ্বন্দ্ব দায়ী। কেউ কি কিছু পায়নি? হ্যাঁ, ডিএ পায়নি, ডিএতে আমরা পিছিয়ে আছি, কিন্তু এই সরকারের আমলে কেউ কিছু পায়নি। আপনি হয়তো বলবেন হ্যাঁ পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, অমুক ভাণ্ডার পেয়েছে, তমুক ভাণ্ডার পেয়েছে, ক্লাবগুলো টাকা পাচ্ছে, সরকারি কর্মচারীরা পায়নি। ডিএতে নিশ্চয়ই আমরা পিছিয়ে আছি, তাই ডিএ নিয়ে মামলা হচ্ছে। কিন্তু ডিএ বাদ দিয়েও বিভিন্ন ক্যাডার সরকারি কর্মচারীরা কি কিছুই পায়নি? বিডিওরা যদি 13 মাসের বেতন পেতে পারে 12 মাসের জায়গায়, পুলিশ যদি 13 মাসের জায়গায় 14 মাসের বেতন আদায় করতে পারে, বিডিওদের যদি বিভিন্ন রকম ভাতা আদায় হতে হয়, তাহলে আমরা কেন কিছুই পেলাম না? এর দায়টা কার? ভাবতে হবে তো, কর্মচারীদেরকে প্রশ্ন করতে হবে, এর দায়টা কার? আমরা কিছুই পেলাম না, শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশন পাওয়ার পরে আমরা 1 ইঞ্চি নড়নচড়ন, আমাদের বদলির অধিকার চলে গেল, বদলিতে যে অপশন ছিল সেই অধিকারটা চলে গেল, আমরা পিছালাম। ক্যাশলেস পেয়েছি না আমরা? ক্যাশলেস কি আগে ছিল? 2008 সালের যে হেলথ স্কিম, সেখানে কি ক্যাশলেস ছিল? ক্যাশলেস তো পেয়েছি আমরা, তাহলে সেটা অ্যাচিভমেন্ট নয়? 56 বছর বয়স হলে এলটিসি পেতাম জীবনে একটা, এখন প্রতি 10 বছরে একটা ছিল, তাহলে সেটা দেয়নি গভর্নমেন্ট? এইচটিসি নামে কোনো বস্তু ছিল? খায় না, মাথায় মাখে। প্রতি 5 বছরে নিজের রাজ্যের মধ্যে এইচটিসি পাওয়া যাবে, তার মানে একজন কর্মচারী 6 থেকে 7 বার পাবেন। এইচটিসি ছিল? বিদেশে যাওয়ার সুযোগ ছিল? 56 বছর বয়স হলে, অনেকেই 56 বছর বয়স হওয়ার পর যায় না। আমি যেমন এলটিসি নিয়ে যাইনি, আমি এলটিসি নিইনি, কারণ বয়স বাড়লে এইসব কনফিডেন্স চলে যায়। আমার ওই আন্দামান যাব বা ওই কনফিডেন্স নেই। সংগঠনের কাজে বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন রাজ্যে যাই, সে অন্যদের সঙ্গে যাই, অন্যরা আমাকে সঙ্গে করে নিয়ে যায়, আমি আমার নিজের কনফিডেন্স নেই, প্রত্যেকে সব ব্যাপারে অভিজ্ঞ, মানে দক্ষতা থাকে না, আমি যাইনি বেশি বয়সে বলে। কিন্তু কম বয়সে পাওয়ার সুযোগ থাকলে, কম বয়সে তো তাহলে তাহলে প্রতি 10 বছরে একটা এলটিসি, প্রতি 5 বছরে একটা এইচটিসি, এগুলো কি পাইনি আমরা? 2 লাখ টাকার ক্যাশলেস পাইনি? কিছুই পাইনি। অনেক সংগঠন পেয়েছে, সবটা জানি না, কারণ অন্যদের তো খবর আমরা রাখি না, নিজেদেরটা রাখি, কিন্তু নিজেরা কিছু পেলাম না। শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার ডেজিগনেশন পেলাম, হ্যাঁ তাতে লাভ হয়েছে। আমরা এই প্রথম ষষ্ঠ বেতন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ারদের 35,800 টাকা বেসিক পে দিয়েছে। সারা ভারতবর্ষে জুনিয়র ইঞ্জিনিয়াররা কত পায়? 35,400 টাকা। আমি যদি পিছন থেকে বলি, আমি যখন চাকরিতে জয়েন করেছিলাম তখন আমার স্কেল ছিল 1390 টাকা, আর কেন্দ্রের জুনিয়র ইঞ্জিনিয়াররা 1400 টাকা। 5 বছর পরই পরে স্কেলে চলে যেত। আমরা 5 বছরে না, আমরা 10 বছর পরে যেতাম, 5 বছর পরে স্কেলে চলে যেত। তাহলে 10 টাকা, এখন দিনে আপনি 10 টাকায় বুঝতে পারছেন না, কিন্তু 1390 যখন ছিল তখন 10 টাকার কিন্তু ভ্যালু ছিল 1%-এর কাছাকাছি। তারপরে চতুর্থ বেতন কমিশনে বিরাট বঞ্চনা। সেন্ট্রাল গভর্নমেন্ট 5,000 টাকা দিল, আমরা 4105 টাকা চাইলাম, 4500 টাকা গভর্নমেন্ট দয়া করে দিল।
পে কমিশন 4800 টাকা রিকমেন্ড করলো, তাও 200 টাকা কম। 12 বছর পরে পেলাম, 12 বছরের এরিয়ার মেরে দেওয়া হলো, 12 বছর পরে পেলাম। তাহলে চতুর্থ বেতন কমিশনে ওইটা দেওয়ার পরে আমরা 200 টাকা পিছিয়েছিলাম। আসুন পঞ্চম বেতন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়াররা কত পাচ্ছে? 13,500। আমরা কত পাচ্ছি? 13,400। 100 টাকা এখানেও কম। 12 নম্বর হওয়ার পরেও কম। তাহলে 10 নম্বর থাকলে কি হতো? 12 নম্বর হওয়ার পরেও 100 টাকা কম, 10 নম্বর থাকলে 2,500 টাকা কম হতো। তাহলে এই প্রথম পে কমিশন, ষষ্ঠ বেতন পে কমিশন, যেখানে আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের জুনিয়র ইঞ্জিনিয়ারদের থেকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ারদের থেকে আগে আমরা পিছনের সাইডে ছিলাম, 26-27 নম্বরে ছিলাম, লাস্ট ম্যান ছিলাম আমরা। যেমন ডিএতে আমরা লাস্ট হই, সেরকম স্কেলেও আমরা লাস্ট হতাম। আজকে 35,800, মানে 400 টাকা বেশি। তাহলে এই সরকার ঠিকই তো পেয়েছি। তাহলে এই সরকারকে বুঝাতে পারলে কিন্তু 50% কোটা পাওয়া যাবে। কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না। এই সরকার মেরুদণ্ডহীন নয়, যে আজকে একটা বলে আর কালকে বলে আমি ভুল করেছিলাম, আজকে একটা কাজ করলাম, কালকে আমি ক্ষমা চেয়ে নিলাম। আমি উদাহরণ দিচ্ছি না। এই সরকারকে যদি আমরা বুঝাতে পারি যে 50% কোটা দিলে আপনাদের লাভ আছে, যদি তারা বোঝে, তাহলে কারো ওজোর আপত্তি টিকবে না। 50% কোটা তারা দিয়ে দেবে। এবং আগামী দিনে 10% কোটা, যেটা আমাদের আরও চাহিদা আছে, পে কমিশনের রিপোর্টে দেখলাম 10 থেকে 20% কোটা চেয়েছে। আমি জানি না 20% কোন সংগঠন চেয়েছে, হয়তো আমাদের ভেঙে সংগঠন যেতে পারে, ওদের সঙ্গে কথা বলতে হবে। এই দাবিও কিন্তু আমরা পাবো, এবং আমাদের দাবি তো যৌক্তিক দাবি। আমরা বলছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের অর্ধেক ডিপ্লোমা, অর্ধেক ডিগ্রি, ডিগ্রিদের মধ্যে 40+10, 10 নিচ থেকে উঠুক, 40 ডাইরেক্ট। এবং 40% ডাইরেক্ট যদি ঢোকে, এখন 60% ডাইরেক্ট ঢুকছে, তাহলে 50% ডাইরেক্ট ঢোকে বা 40% যদি ডাইরেক্ট ঢোকে, পিরামিডটা অনেক খাড়া হয়ে যাবে। 60%-এর মধ্যে ঢুকলে হয়তো একজন এসি হয়ে রিটায়ার করে যাচ্ছেন ডাইরেক্ট ঢুকলে, কিন্তু আপনি যদি 40%-এর কোটায় ঢোকেন, আপনি চিফ ইঞ্জিনিয়ার হবেনই। যারা ডাইরেক্ট রিক্রুটমেন্ট পাবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে, তারা চিফ ইঞ্জিনিয়ার কেন ইএনসি থেকে হবেন, কারণ পিরামিডের এটা কাপ অনেক বেশি খাড়া হবে। এটা তাদেরও বোঝা দরকার আছে। তারাও যারা ঢুকবে তাদের লাভ হবে, আমাদেরও লাভ হবে, কারণ আমরা তো কিছুই পাই না। আরে 50% কোটা পেলেও সেটা 15%-এর বেশি হবে না। 100 জন জুনিয়র ইঞ্জিনিয়ারের পিছনে 33 জনও আপনার থাকে না, 33 জনও সিনিয়র থাকে না। 341 খানা ব্লক আছে। গতকাল আমি টেনশনে ব্লকে নাম্বারটা ভুলে গেছিলাম, তারপরেই মনে পড়েছিল 341টা ব্লক। তাহলে 341টা ব্লকে পিএইচই, ডাব্লিউআরডিডি, পিএনআরডি, বিপি একজন করে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। তার এগেনস্টে কোনো অ্যাস্টিনিয়ার নেই। তাহলে 33টা জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাস্টিনিয়ার মানে 100টা জুনিয়র ইঞ্জিনিয়ার আরও বেশি। আমি 33ই ধরছি, যে 33 জন অ্যাস্টিনিয়ার নিয়োগ হলে 100 জন জুনিয়র ইঞ্জিনিয়ার হয়। তাহলে 33-এর 40% করলে কত হচ্ছে? 12-13। আর 33-এর 50% করলে 16.5। কিন্তু 33 নয়, কারণ পিএইচই ইত্যাদিতে ধরলে 33 নয়, আরও কম। এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়াররা ডিভিশনে পোস্টিং থাকে, কিন্তু ডিভিশনে অ্যাস্টিনিয়ার নেই। একজন অ্যাস্টিনিয়ারের আন্ডারে 3 থেকে 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, কিন্তু ডিভিশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন এস্টিমেটার হিসাবে। সেখানে কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পোস্ট নেই। সার্কেল অফিস, সেখানে কোনো অ্যাস্টিনিয়ার পোস্ট নেই, কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার আছেন, হেড এস্টিমেটার আছেন। চিফ ইঞ্জিনিয়ার অফিসেও চিফ ইঞ্জিনিয়ার অফিসে থাকে। তাহলে এই রেশিওটা কিন্তু 33-এর সঙ্গে 100 নয়, আরও কম। 33-এর থেকে কম হবে, এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, কিন্তু 30-এর নিচেই হবে। 30-ও যদি ধরি, তা 30-এর 40% 12, আর 30-এর 50% মানে 15।
তাহলে 15% জুনিয়র ইঞ্জিনিয়ার প্রমোশন পাবেন। এবার যদি সবাই প্রমোশন পায় তাহলে চাকরি লাইফের 15%, কারণ এখনকার দিনে যারা পিএসসি দিয়ে ঢোকে তারা প্রত্যেকেই মেরিটোরিয়াস, প্রত্যেকেই পিএসসি দেবে, প্রত্যেকেই উচ্চাকাঙ্ক্ষী। ওই যাদবপুর থেকে বিই পাস করবো, তারপরে ওই সংগঠন করে বেড়াবো, আর দাবি দাবা আদায় করবো নিজের কেরিয়ার ভুলে গিয়ে। এখনকার দিনে সেটা করে না, এটা উচিত না। কেউ কেউ করে, আমরা করেছে, কেউ কেউ করেছে। তো সত্য বোস নামটা কালকে আমি বলতে ভুলে গিয়েছিলাম। সত্য বোস পিএইচডি চিফ জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার। সত্য বোসের নাম ভুলে গেছিলাম। উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন সেই সময়, আমি যখন যাদবপুরে পোস্টিং, মানে যাদবপুরে যখন আমি এতে চান্স পাই, তখন আমি তো পোস্টিং নেওয়ার চেষ্টা করছি যাতে যাদবপুর থেকে পড়াশোনা করতে পারি। সত্য বোস, তার নামটা বলতে ভুলে গেছিলাম গতকাল। অনেক আছে সাবঅর্ডিনেট, এরকম অনেক আছে। এবং সাবঅর্ডিনেটের লোকদের একটা ব্যাপারে স্যালুট করতে হয়, তারা কিন্তু চাকরি রিটায়ার করার পর ওরকম ছুকছুক করে না। মানে নেতাদের কথা বলছি, সাধারণ সদস্যরা করতেই পারে, চুচুক করে আবার 60 বছরের পরে চাকরি নেব, এগুলো করে না। তো আমাদের এই 50% কোটাটা কিন্তু আদায় করতে হবে। প্রত্যেক সংগঠন নিজ নিজভাবে ডেপুটেশন দিতে হবে, চিঠি দিতে হবে, দরকার পড়লে সবাই মিলে কনভেনশন করতে হবে, অবস্থান করতে হবে, করে সরকারকে বোঝাতে হবে যে আপনার লাভ আছে আমাদেরকে দিলে। এই সরকারকে আমরা যদি বোঝাতে পারি লাভ আছে, সরকার কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না যদি বোঝাতে পারি। তাই দায়িত্ব আমাদের 3টে সংগঠনেরই আছে। এখন যিনি বলবেন আমি সবচেয়ে বেশি শক্তিশালী, আমি চোখ রাঙিয়ে করে দিতে পারি, ট্রান্সফার করে দিতে পারি, ধরে ধরে নেতৃত্বকে ট্রান্সফার করে, তার দায়িত্ব আরও বেশি। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, 2008 সালে আমরা 10 থেকে 12 নম্বর হয়েছিলাম। কখন? যখন 2007 সালে সরকারি দলের সংগঠন ডিমান্ড করলো। তার আগে আমাদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছিল, দেয়নি। তখন আমরা 2টো সংগঠনই ছিলাম। আমরা খুব অল্প, 150-200 হবে আমাদের সংখ্যা। একটা সদস্য থেকে একটা সদস্য 40 কিলোমিটার দূরে, দূরবীন দিয়ে দেখা যায় না। আমরা আমাদের আন্দোলনকে সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছাতে পারতাম না, তখন তো ফেসবুক ছিল না। আজকে আমি ফেসবুক করেছি, গতকাল আমি দেখেছি 7580টা আমার পোস্টের এগেনস্টে ভিউ হয়েছে। 7580 জন। আমি যে 3টে পোস্ট করেছি, মানে একটা লাইভ করেছি আর 2টো পোস্ট করেছি, 7580টা ভিউ হয়েছে। তার মানে এর অর্ধেক তো নিশ্চয়ই ইঞ্জিনিয়ার ছাড়া এগুলোকে ইন্টারেস্ট নিয়ে দেখবে, নিশ্চয়ই ইঞ্জিনিয়ার। তাহলে ইঞ্জিনিয়ারদের কোনায় কোনায় আমি এইখানে বাড়িতে বসে বলে আমি প্রান্তিক ইঞ্জিনিয়ারদের কাছে পৌঁছে যাচ্ছি। আমি পুরুলিয়ার প্রত্যন্ত জেলায় গ্রামে পৌঁছে যাচ্ছি, আমি ওদলাবাড়িতে পৌঁছে যাচ্ছি, জলপাইগুড়ির ওদলাবাড়ি বা আলিপুরদুয়ার বা আপনার এই কোচবিহার, সব জায়গায় পৌঁছে যাচ্ছি। সেই সুযোগ তো তখন ছিল না। আমরা আমাদের দাবি নিয়ে সব জায়গায় পৌঁছাতে পারতাম না, সেই স্ট্রেংথই আমাদের ছিল না। কারণ তখন তো টেবিল টু টেবিল করতে হতো। তাও আমরা যে লিফলেট দিতাম, সমস্ত রাজ্যের জুনিয়র ইঞ্জিনিয়ারদের স্কেলের লিফলেট বিলি করতে গিয়ে আমি মার খেয়েছিলাম। 19শে এপ্রিল আমরা একটা প্রোগ্রাম করতাম আগে, এখন আর করি না, এখন 15ই সেপ্টেম্বর করি। 19শে এপ্রিল আমরা দাবি দিবস করতাম। 1 মেতে আমি ঠিক করেছিলাম আমি শিফট করব, আমার বাড়ি তৈরি হচ্ছিল, 1 মেতে আমি শিফট করব। 19শে এপ্রিলের প্রোগ্রাম, আমি ব্যস্ত ছিলাম, তার জন্য একটু আগে অ্যাডভান্স লিফলেট দিচ্ছিলাম। লিফলেটে কী ছিল? সমস্ত রাজ্যের স্কেলগুলো ছিল। এই অপরাধে আমাকে 2.5-3 ঘন্টা পিএইচই দপ্তরে, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের 4th ফ্লোর, সম্ভবত 4th ফ্লোরে এ ব্লক, একটা দপ্তর, গু পরিষ্কার করার, মানে স্যানিটারি, ওই মানে পিএইচই লোকটা বলতে পারবে ওইটা, যিনি করেছিলেন তিনি পরে আমাদের মেম্বার হয়েছিলেন। মানে আমি তাকে লিফলেটটা, আমি তাকে দিতে যাইনি, আমি লিফলেটটা দিতে গেছিলাম, সেখানে একজন সাধারণ সদস্য ছিল, তাকে লিফলেটটা দিতে গেছি। এখন 2 জন বসে আছেন, একজন সেক্রেটারি, অঞ্চল সেক্রেটারিয়েট মেম্বার। এবার ভদ্রতা খাতিরে একজনকে দিলে আরেকজনকে দিতেই হয়। আমি যখন তাকেও দিলাম, তোমার এত বড় সাহস, আমি অঞ্চল সম্পাদক মণ্ডলীর সদস্য, তুমি আমাকে লিফলেট দাও? সে কি, লিফলেট তো সবাইকে দেওয়া যায়। ফোন করে ডেকে আনলো
অঞ্চল কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক প্রতাপ ঘোড়ই তিনি আসলেন, নেতৃত্ব বিভিন্ন সমস্ত কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, পোর্টফোলিও হোল্ডার, সভাপতি হাজির, রাজ্য সভাপতি, সংগঠন সম্পাদক। আমাকে পিছন থেকে কাঞ্চাপাটি মেরেছিল অসীম মণ্ডল, আমাকে কাঞ্চাপাটি মেরেছিল। তাপস সেনের অঞ্চল সম্পাদক, প্রতাপ ঘোড়ই অঞ্চল সম্পাদক কোঅর্ডিনেশন কমিটি। আমাকে 2-2.5-3 ঘন্টা, তুই কোন পার্টির দালাল বল বল, তামিলনাড়ুতে কত কর্মচারী আছে, এই সমস্ত হাবিজাবি প্রশ্ন। আমি তখন বললাম যে 25 স্তূপের ডায়ামিটার কত, পিছন থেকে কাঞ্চাপাটি মারল। আমি প্রতাপ ঘোড়ইকে বললাম, আপনার প্রেজেন্সে মারছে, আপনি অঞ্চল সম্পাদক। তারপরে আর একটাই মেরেছিল, একটাই থাপ্পড় মেরেছিল পিছন দিক থেকে, সামনের দিক থেকে মারার সাহস পায়নি, কারণ অন্যায় করছে তো। পরে অস্বীকার পেয়েছে। পরে যখন আমরা যখন মিছিল করে যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বে মিছিল করলাম, পরের দিন সবাই আমাকে জিজ্ঞেস করছে, ওরাও বলছে না আমরা এরকম করতে পারি। আমি তখন বললাম যে করতে যে পারিস সেটা দেখিয়ে দেবো। কনস্ট্রাকশন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার অফিসে আমরা 1:30 থেকে 2টো পর্যন্ত টিফিন আওয়ারে স্কোয়াড করতাম। যৌথ সংগ্রামী মঞ্চের আমি অঞ্চল সম্পাদক ছিলাম নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে। আমার তো অভিজ্ঞতা কম। আমি যখন প্রথম দিকে যেতাম আমরা বলতাম না কাউকে, আমরা ঘরে গিয়ে অর্ধেক পেতাম না। আমি তখন বললাম যে আমরা আগের থেকে জানিয়ে আসলে সবাইকে পেতাম। তখন অন্যান্য সংগঠন, নবপর্যায় বা ফেডারেশন, বিভিন্ন যে সংগঠন, তারা বলল যে আগের থেকে জানিয়ে আসলে এখন যে অর্ধেক পাচ্ছ আর কাউকে পাবে না, সবাইকে তাড়িয়ে নিয়ে চলে যাবে ভেড়ার পালের মতো। তো চিফ ইঞ্জিনিয়ার অফিসে যেদিন গেলাম, জানিয়ে গেলাম, আমি জানিয়ে গেলে বিরোধিতা করা হবে, জানিয়ে গেলাম। তিনি আসলেন, যিনি কাঞ্চাবাড়ি মেয়েছিলেন তিনি আসলেন, তিনি আমাকে বলতে দিলেন না। আমি তো সেটাই চাইছিলাম, বলতে দিলেন না। তার সঙ্গে বচসা হলো, বচসা হতে তার মাথা হাত দিয়ে বসে পড়েছে। অতগুলো লোকের সামনে তো মারতে পারছে না। সাধারণ ওখানে 20-22 জন জুনিয়র ইঞ্জিনিয়ার ওই ঘরটায়, এডুকেশন ইউনিট আর চিফ ইঞ্জিনিয়ার এস্টিমেটার, মানে এডুকেশন ইউনিটের এস্টিমেটার আর চিফ ইঞ্জিনিয়ার, এবং ও নিজেও এডুকেশন ইউনিটের ছিল। তর্কাতর্কি হচ্ছে। আমি এইটাই চাইছিলাম যে ছাগলের টোপ দিয়ে এটাকে দেখাবো যে এরা এটা করে। এরা মুখে গণতন্ত্রের কথা বললেও যে করতে দেয় না। আমি সমস্ত মানে বিল্ডিংয়ে যত জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, তখন সাব ইঞ্জিনিয়ার, তাদেরকে প্রত্যেককে গিয়ে বলেছিলাম যে তোমরা একটু ওই ঘরে যেও, ওই ঘরে আমরা একটা স্কোয়াড করবো। যার ফলে বিল্ডিংয়ে যত জুনিয়র ইঞ্জিনিয়ার তাদের একটা বিরাট অংশ ওই কনস্ট্রাকশন বোর্ডের ওই ঘরটায়, সম্ভবত 5th ফ্লোর এ ব্লকে, হাজির। বাধা দিল, বাধা দেওয়াটাই তো চেয়েছিলাম। তারপরে বললে বিশ্বাস হলো। তারপরে আমাদেরকে হঠাৎ দেখলাম আমরা কমে যাচ্ছি, ওরা বেড়ে যাচ্ছে। সদুয়েক আমরা 40 জন ছিলাম, 4-5 জন সব পালিয়ে গেছে, আমাদের ঘিরে ধরেছে। আমরা মাত্র 4-5 জন, পালাতে পারছি না। নেতৃত্ব সুনির্মল দাস, অর্জুন সেনগুপ্ত, ওরা নবপর্যায় করতো, এরকম ছিল, কৌশিক দাস। আমরা 4-5 জন, ওরা ঘিরে ধরছে। বেশি বাড়াবাড়ি করলে পরে ধোলাই হবে, পিটাই হবে, ধোলাই হবে, এই স্লোগান হয়েছিল। এগুলো এই আমলে কিন্তু কারো কাছে মার খাইনি। যাই হোক, এগুলো অপ্রাসঙ্গিক, এই কথাগুলো বললাম মানে চলে আসলো। কিন্তু এগুলো ভুলে যেতে হবে, এগুলো ভুলে গিয়ে সমস্ত সংগঠনকে এক হয়ে ওই 50% কোটাটা আদায় করে নিতে হবে, এবং আরও 10% কোটাটাও আগামী দিনে আদায় করতে হবে, কারণ আমাদের যুক্তি আছে। এছাড়া কি মজার ব্যাপার, প্রফেশনাল এক্সামে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে প্রফেশনাল এক্সাম দিতে হয় তার কনফার্মেশনের জন্য, আর জুনিয়র ইঞ্জিনিয়ারকে প্রফেশনাল এক্সাম দিতে হয় প্রমোশনের জন্য। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঢুকেই পরীক্ষা বসার সুযোগ পান। আমাদেরকে ভোলার জন্য 8 বছর সময় দেওয়া হয়। 8 বছর পরে আমাদের দায়িত্ব বাড়ে, সংসার হয়। 8 বছর কাজের সঙ্গে যুক্ত থেকে বইয়ের সঙ্গে ডিটাচ হয়ে
ভুলে যাই। টাটকা টাটকা পিএসসি পরীক্ষা দেওয়ার পরে টাটকা টাটকা যদি পরীক্ষা দিতে পারি, আমাদের ক্ষেত্রে হচ্ছে না। এবার 6 বছরের একটা রিকমেন্ডেশন হচ্ছে, তবু ভালো, 2 বছর কম ভুলবো, 8 থেকে 6, কিন্তু শুরুতেই পাবো না। কারণ যেমন আমি বলেছিলাম যে প্রফেশনাল এক্সামে আমরা কেন ঢুকেই সুযোগ পাবো না, আমাকে বললো এটা তো এক্সপিরিয়েন্সের ব্যাপার, প্রফেশনাল এক্সাম তো, এটা এক্সপিরিয়েন্স লাগে। তখন তো জানতাম না, নতুন চাকরিতে জয়েন করেছি, যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ঢুকেই চান্স পায়। তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এক্সপিরিয়েন্স লাগে না। ওই এক্সপিরিয়েন্স দিয়ে কি পরীক্ষায় পাস করা যায়? নাকি ডিজাইনটাকে মানে আলাদা টিচার দিয়ে পড়তে হয়, জুনিয়র ইঞ্জিনিয়ারদের পড়তে হয়? কারণ যারা মানে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার নন, গ্র্যাজুয়েট লেভেলে কোশ্চেনটা হয়, অনেক কঠিন কোশ্চেন হয়। এবং বিশেষত আমি পিডব্লিউডি কথা বলতে পারবো, অন্য দপ্তর বলতে পারবো না। আমি যাদবপুরে বিই পাস করতে যে শ্রম দিয়েছি তার থেকে অনেক বেশি শ্রম দিতে হয় পিডব্লিউডির পরীক্ষা পাস করতে গেলে, প্রফেশনাল এক্সাম। মৃণাল মুখার্জি বলে একজন পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পরে উনি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হচ্ছিলেন জানি না, উনি নাইটে পলিটেকনিক নাইটে গোল্ড মেডেলিস্ট ছিলেন। তিনি পড়াতেন, তিনি বলতেন যে তোমাদের পিডব্লিউডিতে তো কি শিখেছো সেটা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয় না, কি শেখোনি সেটা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয়। তাই পড়তে হয়, স্যারের কাছে পড়ে তারপর পড়তে হয়, অন্য দপ্তরটা বলতে পারবো না। তো 6 বছর পড়েছে, 8-এর জায়গায় 6 তো ভালো, নামবে, আস্তে আস্তে নামবে। আরেকটা জিনিস কি করেছে, 10 বছরে আমাদের আগে এলিজিবিলিটি ছিল, এখন সেটা 8 বছর করেছে। যদিও তাতে কোনো লাভ নেই, 8কে 18 করলেও কোনো লস হতো না। কারণ এখন আমরা 23-24 বছরের আগে প্রমোশনের মানে এলিজিবিলিটি 10 হলেও যা, আমাদের কাছে এলিজিবিলিটি 8 হলেও তাই। কারণ 8ও প্রমোশন পাবো না, 10ও পাবো না। রিজার্ভ ক্যাটাগরিরাও পাবে না। অতীতে হতো, অতীতে রিজার্ভ ক্যাটাগরিরা কোনো কোনো সময় 10 বছর না হওয়ার জন্য দু একজনের ভাগ্যে এরকম হয়েছে, রিজার্ভ ক্যাটাগরি 10 বছর হয়নি বলে প্রমোশন পায়নি। কিন্তু আজকে রিজার্ভ ক্যাটাগরিও 15, 16, 17 বছরের আগে পায় না। তার ফলে 10 থেকে 8 হয়েছে ভালো, কিন্তু তার এফেক্ট পাবো না। কিন্তু 6 যেটা হয়েছে তার এফেক্ট আমরা পাবো। এবং পে কমিশন সুপারিশ করেছে মানেই যে 6ই করতে হবে তার তো কোনো মানে নেই। আমরা সরকারকে বোঝাতে পারলে পে কমিশনের সুপারিশ সরকার মানবেই এমন কোনো কথা নেই, মানতেও পারেন নাও মানতে পারেন। সরকার তো অনেক কিছু দিয়েছেন, পে কমিশনকে বলে দিয়েছেন, 13 মাসের বেতন পে কমিশনকে বলে দিয়েছিলেন, বিভিন্ন ভাতা পে কমিশনকে বলে দেওয়া হয়েছিল। তাহলে সরকার ইচ্ছা করলেই পারে। তাহলে সরকারকে যদি আমরা বোঝাতে পারি তাহলে হয়তো 6 বছরের জায়গায় আরও কমতে পারে। তাহলে এটা করতে হবে, এটা সমস্ত সংগঠনকে করতে হবে। আর আজকের দিনের জুনিয়র ইঞ্জিনিয়ারদের খিদা আর 50 বছর আগের জুনিয়র ইঞ্জিনিয়ারদের খিদা কিন্তু এক নয়। তাই যারা আগে 12 নম্বর স্কেলের বিরোধিতা করতেন 96 সালে, 97, 98, 99, 2007 সালে কিন্তু বাধ্য হয়েছিলেন চিঠি দিতে। এবং আজকে দিনে কেউ মানবে না, কেন্দ্রীয় কমিটির সদস্যও মানবে না, নিজের ক্যাডারের ক্ষতি করে মানবে না। তাই সকল ইঞ্জিনিয়ারদের কাছে আমার আবেদন, যারা সাধারণ সদস্য আপনারা চাপ সৃষ্টি করুন, এবং সকল সংগঠনের নেতৃত্বের কাছে আবেদন যে আপনারা প্রত্যেক সংগঠন থেকে এই যে দাবিগুলো নিয়ে আদায় করার চেষ্টা, আদায় তো করতে হবে। পে কমিশন আপনাদেরকে অনেক সহজ করে দিয়েছে, পে কমিশন রিকমেন্ড করেছে। এবং যারা বলে যে আমরা 10 থেকে 12 দিয়েছি, আমিও বলবো যে তাহলে 12 থেকে 14 দাও, করে দেখাও। ওরা 10 থেকে 12 দিয়েছে, তাহলে তোমরা করে দেখাও 12 থেকে 14। নাকি বলবেন যে 30 বছর পরে দাবি করব, আর 31 বছর হলে তারপরে 12 থেকে 14 হবে? কারণ 30 বছর পরে এই দাবিটা হয়েছে, 77-এর পরে 30 যোগ করলে 2007, 2007-এ দাবি করা হয়েছে, 2008-এ পাওয়া হয়েছে, 31 বছরের মাথায় 12 বছরের ইয়ার মেরে দেওয়া হয়েছে, ন্যাশনাল এফেক্ট। যাই হোক, এই দাবিগুলো আমাদের করতে হবে। আরও অনেক দাবি আছে, 17 দফা দাবি যে প্লেস করেছি, আপনারা প্রত্যেকে পড়বেন, পড়ে দেখবেন যে দাবির পিছনে যৌক্তিকতা আছে কি না। যদি মনে করেন যৌক্তিকতা আছে, তাহলে নিজ নিজ সংগঠনের কাছে দাবি করুন। আমি আমি আমার বুলেটিনটা নিয়ে বসিনি, আমি বাম আমলে একটা বুলেটিনে লিখেছিলাম যে এরা এমন একটা দিন আসবে, কারণ বুঝতে পেরেছিলাম যে সরকার পরিবর্তন হচ্ছে,
যে এরা কিন্তু এখন যেমন 4105 ডিমান্ড করছে, কোনো একটা সময় আসবে যখন তারা অনেক বেশি ডিমান্ড করবে। যাই হোক, সেটা নিয়ে, এবং 55,500 টাকা ডিমান্ড করেছে, কিন্তু স্কেল নম্বর 15 মুখে বলছে না। অনেককে প্রশ্ন করেছি, টপ টপ নেতৃত্ব, তোমরা স্কেলটা কত চাইছো? 55,500 টাকা তুমি চাইছো, আর 56,100 টাকা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্কেল, তার মানে 600 টাকা কম। আমরা তো 15 নম্বর স্কেল চাইছি, যেটা 42,600 টাকা। 15 নম্বর স্কেলটা 42,600 টাকা, আমরা 15 নম্বর স্কেলটা চাইছি স্পেসিফিক্যালি। তোমরা মুখে 15 নম্বর বলতে পারছো না, আর বলতেই পারে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বললাম আমি খুব ব্যস্ত, আমার ভাই মারা গেছে, ওর দায়িত্ব হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে, আমি ঠিক জানি না গো। আরেকজনকে করলাম, মেসেজ করলাম, টপ নেতৃত্ব, একসময় জেনারেল সেক্রেটারি ছিল, এখন আরও উচ্চতর জায়গায় গেছে, মেসেজ করলাম, মেসেজ সিন করেছে, উত্তর দেয়নি যে তোমাদের ডিমান্ডটা কত। কারণ এটা করার উদ্দেশ্য হলো যে আমরা যে ডিমান্ডটা করছি, আমরা কি অলৌকিক মানে অবাস্তব ডিমান্ড করছি, বোঝার জন্য যে আমরা যে ডিমান্ডগুলো করছি, তাহলে আমাদের যে প্যারালাল সংগঠনগুলো আছে তারাও যদি একই ডিমান্ড করে, আমাদের ডিমান্ড কি অবাস্তব, এটা বোঝার জন্য সদিচ্ছার থেকে, যে আমরা রিভিউ করব। তো আমরা তো 15 নম্বর স্কেল চেয়েছি, সেটা তো 42,600, আর 35,800 টাকা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের স্কেল, আর 56,100, 35কে 36 ধরুন, 36 আর 20 56, আর 200 মানে তার মানে 20,300 টাকা কম, বেসিক পেতেই কম 20,300 টাকা। অনেক বেশি হয়ে যাচ্ছে না ডিফারেন্সটা? 15 নম্বর স্কেল হলেও তো অনেক ডিফারেন্স, 42,600 আর 56,100, অনেক ডিফারেন্স। তো 42,600 টাকা চাওয়াটা কি অপরাধ? একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যদি তার চেয়ার থেকে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার স্কেল পেয়ে যেতে পারেন, আর আমরা রিটায়ার করে যাবো, এত অ্যাসিস্ট্যান্ট স্কেলটা পাবো না, আমার নেক্সট প্রমোশন স্কেল 15 নম্বর রিটায়ার করে যাবো, 16 নম্বর পৌঁছাবো না। আমরা যদি চাই যে আমরাও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্কেল নিয়ে রিটায়ার করতে চাই, খুব অপরাধ। এই দাবিগুলো করতে হবে। আর আমাদের ক্যাডার খুব একটা বড় না, এই দাবিগুলো দিলেই যে বিরাট সরকারের খরচা হয়ে যাবে তা নয়। সরকারকে যদি আমরা বুঝাতে পারি সরকার এই দাবিগুলো দেবেন, ডিএ দেওয়া অনেক বেশি খরচা। ডিএর দাবি সবাই করবে, 3 লক্ষ কর্মচারী করবে বা 10 লক্ষ কর্মচারী করবে, বোর্ড কর্পোরেশন সব মিলিয়ে টিলিয়ে, সেটা খরচ অনেক বেশি। কিন্তু ছোট ছোট ক্যাডার আমাদের মতন 5,000 কি 6,000, তাদেরকে 15 নম্বর স্কেল দিলে সরকারের বিশাল কিছু যায় আসবে না, বিরাট কিছু খরচা হবে না, খুব কম। সেটা যদি আমরা বুঝাতে পারি তাহলে আমরা এটা পাবো, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমরা তো অন্তর্দত্ত করেই লড়ছি, নিজেদের মধ্যে লড়াই। হ্যাঁ, নিজেদের মধ্যে লড়াই হলো যায় বানরের পিঠাভাগের মতন অবস্থা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আরও একবার বলি যে জুনিয়র ভাইদের কথা ভেবে, জুনিয়র ভাইদের স্বার্থের কথা ভেবে বিবেকের যন্ত্রণায় আসলাম। জুনিয়র ভাই কি বলছি, 17 সাল 20 সাল বা 25 সালে যারা জয়েন করছে তা তো পুত্র সম। আমার নিজের ভাগ্নে, নিজের ভাইপো, নিজের ভাগ্নের বয়স 37, নিজের ভাগ্নের ভাইপোর বয়স 32, তাহলে ভাইপো ভাগ্নি তো আমার পুত্র সম। আমার নিজের ছেলের বয়স 25 প্লাস, তাহলে আজকে 25 সালে যারা জয়েন করছে তারা তো আমার পুত্র সম। তা তাদের কথা ভেবে, বা যারা আমার ভাইপো ভাইজির মতন, তাদের কথা ভেবে, জুনিয়রদের কথা ভেবে বিবেকের যন্ত্রণায় আজকে আমি দ্বিতীয়বার লাইভে এসেছি। এবং এই দাবিগুলো করতে হবে, সবাইকেই করতে হবে, সব সংগঠনকে করতে হবে, সব সদস্যকে করতে হবে, সদস্যদের চাপ দিতে হবে, নাহলে দেবো না চাঁদা। যদি এই দাবি আপনি না দেন আমি কেন করব? ব্যাপারটা হয় কি, এই যে প্রথমেই যেটা বললাম, বিরোধী দলে থাকলে বা অরাজনৈতিক থাকলে তার দাবি মানা হবে না, আর সরকার পক্ষে থাকলে সে দাবিই করবে না। এই জায়গা থেকে সংগঠন করার পিছনে সাধারণ সদস্যদের একটা অনীহা থাকে। সাধারণ সদস্যরা সংগঠনগুলোকে বাধ্য হয়ে মেম্বার হয়, কিন্তু সংগঠনগুলোকে ঘৃণা করে, সংগঠনের প্রয়োজনীয়তাকে বুঝতে পারে না। সংগঠন যে একটা ক্যাডারের ভীষণ প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা তারা বুঝতে পারে না। কেন? কারণ তারা দেখে যে সংগঠনই করো কিছুই না। যদি তুমি বিরোধী সংগঠন করো, তুমি দাবি করলেও দাবি আদায় হবে না, তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে, তোমার পানিশমেন্ট হতে পারে। যদি তুমি অরাজনৈতিক সংগঠন করো সেক্ষেত্রেও তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে, বা তোমার দাবি মানা হবে না, আধিকারিকরাও মানবে না।
আর যদি তুমি সরকারি সংগঠন করো তাহলে তারা দাবিই চাইবে না, উল্টো তোমার দাবির বিরুদ্ধে চোখ রাঙাবে। তাই সাধারণ সদস্যদের বাধ্য হয়ে তারা মেম্বার হয় এবং মানে ভীষণ মানে একটা অনীহা থাকে। এবং দেখা যায় যে অরাজনৈতিক সংগঠন বা বিরোধী সংগঠনের উপস্থিতি মানে ক্যাডার রেশিও অনুযায়ী, সদস্য অনুযায়ী উপস্থিতি অনেক বেশি থাকে, আর শাসকের হলে উপস্থিতি একদম কম থাকে। কারণ বাধ্য হয়ে হয়েছে তো, ঘৃণা করে তো। তাই এমন কাজ করা দরকার যে আমি আমার সার্ভিস দিয়ে মানুষকে আকৃষ্ট করব এবং সবাই একই ছাতার তলায় আসবো। রাজনীতিটা করব না। আমরা সরকারি কর্মচারী, আমরা রাজনীতি করতে পারি না, আমাদের অধিকার নেই। এই রাজনীতি করে একাধিক আমার ক্যাডারকে, সব দলের তো সদস্য, মানে আমরা রাজনীতি করি না ঠিকই, করতে পারি না, কিন্তু আমরা তো ভোট দিই। আমরা যেহেতু ভোট দিই তাহলে আমাদের তো নিজস্ব একটা মতাদর্শ প্রত্যেকেই থাকে, কিছু না কিছু। এই মতাদর্শ অনুযায়ী তো আমরা ভোট দিই। তাহলে যদি একটা রাজনৈতিক বিশেষ মানে এই যে ক্লাব, পাড়ার ক্লাব, কলোনি কমিটি, এসব ছোট ছোট জায়গায় রাজনীতি করা অন্যায়। রাজনীতি করলে উন্নয়ন হবে না। কলোনি কমিটি ছোট্ট জায়গা, রাজনীতি করা মানে অযোগ্য লোক ঢুকে যাবে কমিটিতে, যোগ্য লোক বাদ যাবে। ক্লাব, আপনার পাড়ার ক্লাব, রাজনীতি করা ঠিক নয়। স্কুল করা উচিত নয়, এই ছোট ক্যাডারেও করা উচিত নয়। 5-6 হাজারের ক্যাডার কেন রাজনীতি করতে যাব? যিনি বলতেন যে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলালে বর্বরতা, বর্বর, সেরকম সংগঠনের ক্যাডারের সঙ্গেও রাজনীতি করলে সেটাও ঠিক নয়। যাই হোক, আমি আমার কথা বললাম, আপনারা বিচার করবেন, মন্তব্য করবেন এবং আপনাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। প্রত্যেককে দায়িত্ব না নিলে কিন্তু পাবেন না। সমষ্টির উন্নয়ন ভাবুন, শুধু ব্যক্তির উন্নয়ন ভাববেন, কিচ্ছু হবে না। ব্যক্তির উন্নয়ন হয় না, ওইভাবে হয় না। আপনি সমষ্টির উন্নয়ন ভাবুন। সমষ্টির উন্নয়ন হলে আপনারও উন্নয়ন হবে, সমষ্টির মধ্যে আপনিও পড়েন। কিন্তু আপনি শুধু নিজের ব্যক্তির উন্নয়ন ভাববেন, আপনি পারবেন না। একা বাঁচা যায় না, আপনি পারবেন না। সমষ্টির উন্নয়ন ভাবুন, সেই সমষ্টির মধ্যে আপনিও পড়েন। 10 থেকে 12 নম্বর যখন হয়েছিল, সমষ্টির উন্নয়ন হয়েছিল, সব জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়েছিল 10 থেকে 12 নম্বর। যদি 50% কোটা হয়, সব জুনিয়র ইঞ্জিনিয়ার পাবে। তাহলে সমষ্টির কথা ভাবুন, সংগঠনগুলোকে বাধ্য করুন। আর কেন এ করতে হবে, কেন ভয় দেখাতে হবে? ভয় দেখিয়ে সংগঠন ভাঙতে হবে? আমরা যদি পরিষেবা দিই, এমনিই তো আমাদের মেম্বার হবে। করে দিন না আপনি, 14 নম্বর স্কেল পায় করে দিন, সবাই যাবে। আমার চাকরি নেই, চাকরি থাকলে আমিও যেতাম। আমার দরকার নেই প্রেসিডেন্ট পদের। কী হবে প্রেসিডেন্ট পদ দিয়ে? আমাকে যদি কোনো সংগঠন 14 নম্বর স্কেল বা 15 নম্বর স্কেল দিত, আমি লাস্ট বেঞ্চে বসতে রাজি আছি। আমার মাথার উপর যদি কেউ ছাতা ধরতে পারে, আমার নিজের ছাতা হয়ে গেলে তো নিজের দায়িত্ব বাড়ে। আমি একটা প্রেসিডেন্টের চেয়ারে বসে আছি মানে আমি অন্যের মাথায় ছাতা দেবো, মানে সমস্ত দায়িত্ব আমার। আমাকে প্রয়োজনে মন্ত্রীর সঙ্গে দেখা করতে হবে, তারপরে শুনতে হবে টিটকারি, এতে দলদাস হয়ে গেছে। পোস্ট করবো নিশ্চয়ই সাংগঠনিক। তাহলে আমাকে অন্যের মাথায় ছাতা ধরতে হচ্ছে, কিন্তু আমার মাথায় যদি কেউ ছাতা ধরতে পারে, আমার থেকে যদি কোনো যোগ্য লোক পাই, তা আমার দরকার কি নেতা হওয়ার? আমার তো নেতা হলে মায়না বাড়ছে না। মায়না বাড়ছে কি, পাতা পাচ্ছি কি, কিছু তো পাচ্ছি না। তাহলে আমার দরকার কি নেতা হওয়ার? তাহলে আমার থেকে যদি যোগ্যতম ব্যক্তি কেউ আসে, নিশ্চয়ই আমি তার ছাতার তলায় যাব, তার ছায়া যাব। বটগাছের ছায়ায় তো আমরা যাই, সেটাই তো লাভ। তাই সকলের কাছে অনুরোধ, সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ারদের কাছে অনুরোধ, সমস্ত সংগঠনের কাছে অনুরোধ, যে ক্যাডারটা নিয়ে রাজনীতিটা না করে আর অন্তর্দলীয় না করে, একে অপরকে ঘৃণা না করে, একে অপরকে ঘৃণা করে। এক সংগঠনের নেতা সদস্যরা অপর সংগঠনকে আমরা ঘৃণা করি। সবাই ক্যাডার, সবাই একসঙ্গে হয়তো পড়েছি কলেজে, একজন এক একটা সংগঠনে গেছে, যেটার ব্যক্তিগত ব্যাপার, যেতেই পারে। তোমার সংগঠন ছেড়ে চলে যাচ্ছে, তুমি বুঝাতে পারছো না, তুমি বুঝাতে ব্যর্থ, তাই যাচ্ছে না। তুমি তোমার সংগঠনের থেকে বদলির ভয় যাচ্ছে, তুমি বদলির ভয়কে জয় করতে পারোনি, তুমি তোমার সদস্যদের বদলির ভয়কে জয় করাতে পারোনি, তাই জন্য চলে যাচ্ছে, সেটা ব্যর্থতা। তাই
সবচেয়ে ভালো হতো যদি একটা একটা সংগঠন থাকতো, একটা সংগঠন থাকলেও তো 5,000, কী ক্ষমতা আমাদের। এবং পুরো ইঞ্জিনিয়ার ব্লককে এক হওয়া দরকার। ওই জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে তিনি নিচু জাত, আর অন্য হলে ডিগ্রি হলে তিনি ব্রাহ্মণ। হ্যাঁ, এই জায়গাটা যদি আমরা সরে আসতে না পারি, দুঃখ সবার কপালে আছে। হ্যাঁ, দুঃখ তো আছে, হয়ই, শুনি তো ভিডিওর থাপড় খাচ্ছে। যাই হোক, একই কথা বারবার বলছি, আর বলবো না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথাগুলো একটু ভাবুন এবং নেতৃত্বের কাছে বলুন। আমি বিভিন্ন নেতৃত্বকে ফোন করে বলবো এটা করো। সবাই ধরবেন, প্রত্যেককে বলছি যে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা আছেন তাদেরকে আমি ফোন করবো, ফোনটা ধরবেন। আপনারা, আমরা তো জুনিয়র ইঞ্জিনিয়ার, আমার আপনার সঙ্গে ব্যক্তিগত তো কোনো রেষারেষি নেই। তাহলে আমি যদি ফোন করি, ফোনটা ধরবেন, ফোনটা কেটে দেবেন না আমার ফোন নাম্বার দেখে। ধন্যবাদ, নমস্কার।